প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও আমাদের মূল যে দায়িত্ব সেই দায়িত্বে ফিরে আসতে চাই। বেশ কিছুদিন হলো আমাদের যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ঘটনা নিয়ে চড়াই উতরাই পার হয়েছে। তো মূল আহ, পর্বে আমরা চলে যাই। আমার মনে হয় দর্শক যারা আছেন তারা দ্রুতই আমাদের সাথে যোগ দিবেন। আমাদের সাথে আপনারা কে আছেন দেখছেন, আমার আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই। আমরা সরাসরি ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের উদীয়মান একজন রাজনীতিবিদ এবং আহ, আমি বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার যিনি হয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় নুরুল হক নূর। নূর ভাই, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। আচ্ছা নূর ভাই, আমি সরাসরি একটা প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনার কালকেও কয়েকটা পত্রিকাতে যে নিউজটা দেখেছি যে আহ, জনগণ যে ধরনের প্রশ্ন আসলে শুনতে চায় খুবই মুখিয়ে থাকে যে আমরা এই মুহূর্তে যদি বলি যে বাংলাদেশের মানুষের কাছে রাত পোহালে যদি কোনো একটা খবর আসে, সেটা সবচেয়ে সুখের খবর, খুশির খবর হচ্ছে যে এই সরকারের পতন। এবং সেই কথাটা আপনার মুখ থেকে আমরা শুনেছি যে 2023 সালের আগেই এই সরকারের পতন হতে পারে। তো এটার কারণ কি, কেন বলেছেন, সেটা নিয়েই আমরা শুরু করি আগে দর্শকদের উদ্দেশ্যে। হচ্ছে আপনারা জানেন যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার ক্ষমতায় এসেছে একটা ষড়যন্ত্র এবং একটা নীল নকশার মাধ্যমে, যেটা সেই মানে হচ্ছে 111-এর সেই মঈনুদ্দিনের ঘোড়া কূটনীতির মাধ্যমে, যার একটা সমঝোতা শুরু হয়েছিল। যে আপনারা জানেন যে সে সময় ভারত সফরে গিয়ে আপনার তৎকালীন যে সেই সেনা প্রধান জেনারেল মইনু আহমেদ, তিনি আপনার ভারত গিয়েছিলেন এবং সেখানে তিনি ভারতের রাজনীতিবিদ, বিশেষ করে ক্ষমতাসীন দলের কাছে আশা ব্যক্ত করেছেন যে আলাপ আলোচনার একটা পর্যায়ে যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনলে শেখ হাসিনা যেন তাদেরকে কোনো ধরনের বিচারের মুখোমুখি না করে এবং তাকে যেন প্রেসিডেন্ট বানায় বা তাকে যেন সরকারের একটা অংশ বানায়। তো ওই সমঝোতার পরই বিশেষ করে ভারত প্রচ্ছন্নভাবেই, এটা একে সরাসরি প্রত্যক্ষভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সেই সেনা সমর্থিত 111 সরকারকে দিয়ে কাজ করিয়েছে। যে কারণে নির্বাচনের আগেই, যেটা মানব জমিনে আপনার গত কালকে না পরশুর একটা সাক্ষাৎকারে উঠে আসলো, যে নির্বাচনের আগেই জেনারেল মইনু আহমেদ বলে দিয়েছিলেন যে আওয়ামী লীগ তো 2/3 ভোটে জিততেছে। তো সেই 111-এর মধ্যে দিয়ে এসে তখন তারা বাংলাদেশের মানে অস্তিত্বের জায়গায় হাত দেওয়া শুরু করলো। যে বিশেষ করে দেশের ক্রাইসিসে সেনাবাহিনীর যেহেতু একটা অগ্রণী ভূমিকা থাকে, সেটা আমরা 71-এর মুক্তিযুদ্ধ থেকেও দেখেছি যে বাঙালি সেনা অফিসাররা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারপরে আপনার সেই মানে 75-এর পরবর্তী যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, সে সময় জাতির প্রয়োজনে আমরা সেনাবাহিনীর একটা হস্তক্ষেপ দেখেছি এবং সেই 111-এও একটা হস্তক্ষেপ ঘটেছে। তো প্রথমে এসে সেই সেনা অফিসারদের, মেধাবী চৌখস দক্ষ সেনা অফিসার যাদের মধ্যে মুক্তিযুদ্ধে একটা স্পিড আছে, দেশপ্রেম আছে, তাদেরকে হত্যার একটা মিশন আমরা দেখতে পেলাম আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার প্রথম দিকেই। এই কথিত সেনা বিদ্রোহের নামে, বিডিআর বিদ্রোহের নামে আপনার 57 জন মেধাবী দক্ষ চৌখস সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য, যেন সেনাবাহিনী থেকে আওয়ামী লীগ এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করলে কিংবা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলে সেনাবাহিনী থেকে যেন কোনো বাধা প্রতিবন্ধকতা না আসে। সে কারণেই সেই ভিন্ন মত এবং ওই সময়ের যারা সেনাবাহিনীর প্রথম দিকে থাকার কথা তাদেরকে হত্যা করেছে। তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে একটি গত 50 বছর একটি সামাজিক চুক্তি হয়েছিল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটিও আপনার সেই আপনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আদালতকে ব্যবহার করে সরকার সেটিকে তুলে দেয় এবং বাংলাদেশকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ফেলে দেয়। যদিও বিরোধী দলগুলো আওয়ামী লীগের এই ষড়যন্ত্র এবং বিশেষ করে আমাদের সেই ঘাতক প্রতিবেশী দেশ, আমি বলবো যে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য আওয়ামী লীগ সরকারকে প্রশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের সাথে কাজ করেছে, দেশের জনগণের বুকে ছুরি চালিয়ে তারা যে এই ধরনের একটা ষড়যন্ত্র করছে, এটা রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি। তো এরই ধারাবাহিকতায় সেই 14 সালে আপনার বিনা ভোটের নির্বাচন,
18 সালে ডাকাতির নির্বাচন, যার মধ্যে দিয়ে এই বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় আছে। তো জনগণ দমন পীড়ন অত্যাচার নির্যাতনের ফলে ওইভাবে গণ আন্দোলন গড়ে তুলতে পারে নাই, প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। বিভিন্ন শ্রেণীকে ধরে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ দমন পীড়ন করে, গুম খুন করে একটা ত্রাসের রাজত্ব দেশের সৃষ্টি করেছে। তো এর মধ্যে দিয়েও মানুষ, ওই যে কথা আছে যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ অস্ত্র হাতে তুলে নেয়, প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো এই সরকারের এই অত্যাচার নির্যাতন নিপীড়নে মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন মানুষ রাস্তায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এবং এই যে এই সরকারকে যারা সহযোগিতা করেছিল এই গত আপনার 3-4 টার্ম ক্ষমতায় থাকতে, তারা তো মধু নিয়ে নেছে, মানে তারা এখন মধু নিয়ে নিছে, এখন তাদের কাছ থেকে নেওয়ার কিছু নাই। বরঞ্চ এই সরকারের কিছু অবস্থান এখন তাদের জন্য একটু মানে হচ্ছে আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে বিদেশি সমর্থন, সেটিও এখন সরকারের কাছ থেকে সরে যাচ্ছে। যে কারণে আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটা এলিট ফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিভিন্ন জায়গা থেকে গঠিত র্যাব, সেই র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের কারণে। পুলিশ প্রধান সহ নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরে আরো অনেকগুলো পর্দার আড়ালে ঘটনা আছে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্য রচিত হচ্ছে যে এই বিনা ভোটের সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটির আগে নানা ধরনের একটা বিতর্ক ছিল যে এটা কি জাতীয় সরকার হবে না তত্ত্বাবধায়ক সরকার হবে, এটার মেয়াদ কি 2 বছর হবে না 3 মাস হবে। এই সমস্ত বিষয়গুলোতে বিরোধী দলগুলো একটা জায়গায় এসেছে যে আমরা সময় এবং নাম নিয়ে বিতর্কে পরে থেকে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে চাই না। তো তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখন এই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সেজন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দল সমূহকে নিয়ে, জনগণকে নিয়ে একটা গণ আন্দোলন তৈরি করা এবং এই সরকারকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা। সেক্ষেত্রে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো, বিশেষ করে বিদেশিদেরও যে একটা ইতিবাচক ভূমিকা থাকে, সেটিও আমরা জনগণের পক্ষেই আমরা লক্ষ্য করছি। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে বিশেষ করে বর্তমান সরকার হয়তো 23 সাল পার নাও করতে পারে, তার আলামতও কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমার একটা ধারণা, সেটা সত্য হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার উপলব্ধি এবং ধারণা থেকে আমি মনে করছি যে বর্তমান সরকারের আরো কিছু যদি আপনি লক্ষণ দেখেন, যে গ্রামে একটা কথা বলে যে মানুষ মরার আগে আগর বাগর বলে। তো এই সরকার কিছুদিন আগে প্রধানমন্ত্রীর টোন টিউন দেখেন খুবই করুণ, নমনীয়, যে আমার কি অপরাধ, আমাকে আপনারা উৎখাত করতে চান। এবং কিছু ব্যক্তির নাম উল্লেখ করে বলেছে যে অমুকে অমুকে, ডান বাম অতি বাম, তারা আজকে আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে আন্দোলন সংগ্রামের জন্য। আমি কি অপরাধ করেছি, মানে তার টোনটা কিন্তু খুবই করুণ এবং নমনীয়। তারপরেই আবার দেখেন যে তিনি ইউনূস সাহেবকে, বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চান, মানে তার ভিতরের ক্ষোভ সেটা তিনি প্রকাশ করেছেন। কিন্তু ইউনূস সাহেবকে মামলা থেকে আবার খালাস দিয়েছেন। আবার আরেকদিকে কি হচ্ছে, ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র, রামদা, লাঠি, সেটা হকি স্টিক নিয়ে প্রতিহত করছে। আপনার মিউট করা, ইলিয়াস ভাই, আপনার মিউট করা বোধহয়, আপনার মিউট করা, আপনার মাইক মিউট করা। জি, আমি বলছি যে আমাদের আপনার এই প্রশ্নটাতে আমি আসবো, এই প্রশ্নটাতে আমরা পরে আলোচনায় আসবো, আমরা এই জায়গাটা শেষ আচ্ছা করতে ঠিক চাই আছে, যে আমি আমার প্রথম ধাপ আপনি যেটা বলেছেন, এই জন্য আমি বলেছি যে আমি কিছু পারিপার্শ্বিক এবং বিভিন্ন নিয়ামকের আলোকে আমার আর কি কথাগুলো তুলে ধরলাম। তো এই যে সরকার এরকম করুণ সুরে আবার মারমুখী ভূমিকা, মানে বোঝা যাচ্ছে যে সে নিজে বাঁচার জন্য এখন হাতে অস্ত্র তুলে নিচ্ছে। তো এদের একটা সহিংসতা করে সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে, যেটা দ্বারা আরো বোঝা যাচ্ছে যে তার সমস্ত সমর্থনটা পাশ থেকে সরে যাচ্ছে। প্রশাসনের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, সেটা সমস্ত লেভেলে। অনেকে বলছে না, এই সরকারের অধীনে যদি আমরা কাজ করি, তাদেরকে যদি আগামীতে ক্ষমতায় আনি, নিকারাগুয়া, বিভিন্ন দেশ, আফ্রিকান দেশগুলোর মতো, উত্তর কোরিয়ার মতো আমরা দেশব্যাপী নিষেধাজ্ঞার শিকার হব, তখনই আমাদের ইউরোপ আমেরিকা যাওয়ার রাস্তা থাকবে না। সেক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত জায়গায় একটা পরিবর্তন হচ্ছে। তো এই সমস্ত দিকগুলো বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যেই, সেটা হতে পারে 3 মাস, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে আরো 1 বছর, আমার কাছে মনে হচ্ছে যে কেন যেন 23 সাল বোধহয় পার করতে সরকার পারবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি সরাসরি যেহেতু রাজনীতির মাঠে আছেন, আপনার কাছে কি পুলিশের কোনো তৎপরতার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে কিনা?
পুলিশের বিভিন্ন লেভেলের লোকজন আকার ইঙ্গিতে আমাদের সহ বিভিন্ন বড় বড় দলগুলো তাদের সাথে বলছে যে আপনারা আন্দোলন সংগ্রামে নামেন, আপনারা আন্দোলন সংগ্রামে নামলে আমরা আপনাদের কাতারে সামিল হব। এরশাদকে যেমন 90-এ এরশাদ যেমন জেনারেল নুরুদ্দিন সাহেবকে যখন বলেছিল আর্মি ডিপ্লয় করার জন্য, তখন জেনারেল নুরুদ্দিন বলেছিল যে এদেশের জনগণের বুকে গুলি চালিয়ে সেনাবাহিনী আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে না, আপনার সরি প্রেসিডেন্ট আপনার সাথে মানে আমরা এটা করতে পারবো না, দেশের জনগণের বিরুদ্ধে যেতে। তো আজকে প্রশাসনের সমস্ত লেভেলে মানে একটা দুর্বৃত্ত লেভেল, যারা শেখ হাসিনার গোলামি করে, এই আওয়ামী ফ্যাসিবাদের গোলামি করে, যারা টাকা পয়সা বানিয়েছে এবং যারা এই যে গুম খুন করে যারা হচ্ছে অপরাধী হিসেবে পরিচিত পেয়েছে, তারা ব্যতীত প্রশাসনের মধ্যে যে দেশপ্রেমিক অংশটা, যারা চায় যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকুক, গণতন্ত্র থাকুক, তারা কিন্তু আমাদেরকে বলছে যে আপনারা আন্দোলনে নামেন, জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় না নামলে আপনাদের কিন্তু ক্ষমতা কেউ হাতে তুলে দেবে না, আপনারা আন্দোলনে নামলে তখন আমরা একটা ভূমিকা নিতে পারি। তো আমি সেদিক থেকে অনেক সিগন্যাল পাচ্ছি, এটুকু আমি আকার ইঙ্গিতে আপনাদেরকে জানাতে পারি। আচ্ছা নূর ভাই, আমি এবার আপনি যেই আলোচনায় যাচ্ছিলেন যে আমরা আপনার এই আলোচনাগুলোতে আমরা যেটা মনে করছি বা আপনার যে ধারণা আপনার নিজেরও হচ্ছে, সেই একই ধরনের ধারণা আপনি যখন ডাকসু নির্বাচন কিংবা ওই সময়টাতে কিন্তু দেশের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তখন কেউ মুখ খুলে কথা বলারই সাহস ছিল না, এই স্যাংশন ছিল না, আওয়ামী লীগ এককভাবে মাত্র নির্বাচন থেকে বের হয়েছে, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। ওই সময় আপনি যখনই বেশ কয়েক দফা দেখেছি আপনার উপরে হামলা হয়েছে, কিন্তু এবার যখন ছাত্র দল গেল, ছাত্রদল যাওয়ার পরে কিন্তু ছাত্রলীগ ততটা হিংস্র ছিল না যতটা তাদের রক্তের মধ্যেই সেই জন্ম থেকে তাদের যে হিংস্র একটা চরিত্র, আপনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের সেই আমরা সেই চিরচেনা সেই রূপটা দেখছি না। তার উপরে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে পুলিশ সবসময় তাদের মধ্যে একটা স্বামী স্ত্রীর মতো একটা সম্পর্ক থাকে, দুজনেরা একসাথে মিলেমিশে তারপরে হামলাগুলো চালায়। আপনার উপরেও যে ঘটনাটা ঘটেছে, কিন্তু এখানে আমরা পুলিশের নীরব একটা ভূমিকা দেখলাম। সেটাই না, সেই ঘটনায় যখন একটি মামলা সম্ভবত হয়েছে, সেই মামলাতেও কিন্তু অন্য সময় যেভাবে ছাত্রদল, বিএনপি, তারপরে যারা আওয়ামী বিরোধী লোকজন আছে তাদের যেভাবে গণহারে আপনার ধরপাকড় শুরু হয়, সেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখিনি। এই ক্ষেত্রে আপনার অবজারভেশন জানতে চাই আমরা। এটা হচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু যুক্তরাষ্ট্রের যদি একটা প্রতিবেদন দেখেন, যেটা নিয়ে ভয়েস অফ আমেরিকাতে নিউজ করেছে, সেখানে তারা একেবারে তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরেছে যে বাংলাদেশে ভিন্ন মতের মানুষের সভা সমাবেশ করার অধিকার সীমিত, সরকারের ক্রমাগত দমন পীড়নের ফলে এখানে ভিন্ন মত অনেকটাই নিষ্পেষিত। তো এই সমস্ত কারণে এবং এই যে কিছুদিন আগে কর্নেল ফারুক খান সহ আওয়ামী লীগের যে পররাষ্ট্র বিষয়ক কমিটি, তারা যে আমেরিকাতে গিয়ে মিটিং করে আসলো যে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার জন্য, সেখানে র্যাবের নিষেধাজ্ঞা সহ প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কিন্তু কোনো আপনার সিগন্যাল পায় নাই, যেখানে তারা স্পষ্টই বলেছে যে র্যাবের নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার হচ্ছে না, তবে আমেরিকা আগামীতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এখন সেই ক্ষেত্রে তারা এই আমেরিকা সহ পশ্চিমাদেরকে দেখানোর জন্য অনেকটা এখন একটু চাপে আছে যে ন্যূনতম যে গণতান্ত্রিক স্পেস সেটা দেখাতে হবে যে দমন পীড়ন ধরপাকড় এরকম হচ্ছে না, অন্যান্য সময় তারা যেভাবে একেবারে হিংস্র হয়ে উঠে। তো এইটা একটা কারণ যে বিদেশি চাপের একটা বিষয়, এবং সরকারের অবস্থাটাও নরবরের সরকার যেটা বুঝতেছে যে সুতরাং এখন যদি বিরোধী দলকে আরো আক্রমণ করে তাহলে বিরোধী দল এখনই আন্দোলন শুরু করে দিতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে সরকার কি করবে সেটাতে সে খুব ভেবে চিন্তে কিন্তু হিসাব কিতাব করতেছে যে তাই সে কি করবে, আবার কোন জায়গা থেকে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আরেকটা বিষয় হচ্ছে যে ওই দিন আমি যেটা জানি যে ছাত্র দলের ঘটনাকে কেন্দ্র করে মূলত যে ঘটনাগুলো ঘটেছিল, যে আপনি যেটা বলেছেন যে ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় এইভাবে ছাত্রলীগের বর্বরতা গত 10 বছরেও এইরকম বর্বরতা কম হয়েছে যে একজন নারী শিক্ষার্থীকে মানে পাকিস্তানি হানাদার বাহিনীদের কথা আমরা শুনেছিলাম যে 71-এ নাকি তারা রোকেয়া হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে পাশবিক নির্যাতন করেছিল। সে অনেকে বলেছিল যে মেয়েরা যন্ত্রণায় কেউ নিজের চুল টেনে ছিঁড়ছিল, তাদের কাপড় ছিল না, ছেঁড়া ফাটা ইয়ে। তো এই রকমের আজকে আধুনিক যুগে ছাত্রলীগের হায়নারা যেভাবে একটা নারীকে আপনার যেভাবে আক্রমণ করলো, এবং ওই সময়ও তাকে কেউ হাত ধরে টানছে, কেউ তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে,
এই যে মানে পাশবিক অত্যাচার আমার ভাষায় বর্ণনা করার অধিকার মানে আমি ভাষায় বলতে পারছি না। এই রকমের যে বর্বরতা ছাত্রলীগের অতীতে আমিও দেখি নাই খুব একটা, যে এবং তারপরে ছাত্র দলের ছেলেদের উপরে প্রকাশ্যে গুলি চালালো রাম দা হকি স্টিক নিয়ে। এবং আপনি যদি দেখেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেখানে সহিংসতা করার জন্য ভাড়াটে খুনিদেরকে এনেছিল চট্টগ্রাম থেকে, সিলেট থেকে এবং বিভিন্ন জায়গাতে, এবং ঢাকার কিলারদেরকে ওই দিন জড়ো করেছিল যে ছাত্রলীগের উপরে হামলা করার জন্য, ছাত্র দলের উপরে হামলা করার জন্য। এবং সেখানে সেই বর্বরতাগুলো আমরা দেখেছি। এবং সেদিন প্ল্যান ছিল যে ছাত্র দল যখন ঢুকবে, তো ছাত্র দল তো আগের দিন ছাত্রলীগকেও ধাওয়া দিয়েছে, কারণ ছাত্র দলের নেতাকর্মীদের যখন আক্রমণ করেছে তখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং 24 তারিখ তারা অনেকটা সফল হয়েছে বলে আমি মনে করি। যে তো সেই ক্ষেত্রে ছাত্রলীগ তখন মোরালি একটু ডিমোরালাইজ হয়ে যাচ্ছিল যে দল ক্ষমতা, অথচ তাদেরকে যদি দৌড়ানি দেয়, তাদের উপরে যদি হামলা টামলা চালায়, তো দ্বিতীয় দিন তারা এই কিলারদের ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে সেইভাবে হামলা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং পুলিশকে ব্যাকআপে রেখেছে। ছাত্রলীগ যদি না পারে তখন পুলিশ যেন তাদের উপরে আক্রমণ করে। তো সেদিন ওভারঅল পুলিশের ভূমিকা এক প্রকারের নীরবই ছিল। এবং বিশেষ করে যখন দেখেছে যে ছাত্রলীগ পারফরমেন্স ভালো করতেছে, সে কারণে আদালতের মতো সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, সেই জায়গায় তাণ্ডব লীলা চালিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আমি খুব অবাক হচ্ছি যে আদালত একটা সুমোটা আপনার একটা রুল জারি করতে পারলো না যে আদালতে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই অপরাধীর এই সহিংসতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আদালতও সেই ধরনের কোনো ভূমিকাই নিল না। এদিক থেকে নানান ধরনের বিষয় আছে। প্রথমত সরকারের, যেটা আমি বলেছি যে প্রশাসনের মধ্যেও এখন এই উপলব্ধিটা শুরু হয়েছে যে সরকার পরিবর্তন হতে যাচ্ছে, প্লাস হচ্ছে সরকারও আসলে অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারছে না সে কি করবে। ভাই আমার আপনি যে বক্তব্য দিলেন সেখানে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে ছাত্রলীগের এই যে যে নারীকে তারা আপনার মারধর করেছে এবং তার বলা চলে যে এক প্রকারের যত ধরনের যৌন হয়রানি করা যায় শুধুমাত্র তাকে ধর্ষণ ছাড়া সবকিছুই তারা করেছে। কিন্তু এগুলো সব ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দিন ছাত্রলীগের যে আসল চরিত্র, আপনি বললেন যে এই ধরনের কর্মকাণ্ড দেখেননি, ছাত্রলীগ তো একেবারে জীবনের শুরু থেকে সেই 1973 সালে ডাকসু যে নির্বাচন ছিল, আপনি জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইতে মহিউদ্দিন সাহেব লিখেছেন যে এই শেখ কামাল নিজে দাঁড়িয়ে থেকে অস্ত্র নিয়ে ব্যালট বাক্স চুরি করেছে, এই শফিউল আলম প্রধান, তাদের কথা আপনারা জানেন যে তাদেরকে শেখ মুজিব বাঁচিয়ে দিয়েছে, তিনি তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জনকে একসাথে ব্রাশ ফায়ার করে মেরেছে। তো এখন এই চরিত্র তো আমরা দীর্ঘদিন ধরেই দেখছি। আমার মনে হচ্ছে যে এখানে মনে হচ্ছে ছাত্রলীগের ভেতর থেকেই, এবং গত 2 দিন আগে আপনি জয়ের একটি বক্তব্য যদি দেখেন, তিনি বলেছেন যে সংবাদকর্মীদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হলে তার বিরুদ্ধে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের ইয়েতে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। তারা নিজেরাই সাংবাদিকদের বিভিন্ন সময় পিটিয়েছে। তো কিছু পরিবর্তন আমরা দেখছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এক সময় মার খেয়েছেন, ছাত্রদলও মার খেয়েছে, এখন যেহেতু দাঁড়িয়ে কথা বলার সময় এসেছে, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো অনেকটা পরিষ্কার হয়ে এসছে, সেই ক্ষেত্রে সবাই মিলে একসাথে নয় কেন? মানে ভিপি নূর, ছাত্রদল, ছাত্র শিবির যারাই আছে সবাই তো আলাদা আলাদা ভাবে মার খাচ্ছে এবং তারা সবাই তো এই সরকারের বিরোধিতা করছে। সেই ক্ষেত্রে এই ইউনিটিটা আমরা কবে দেখবো? প্রথমে এটা ঠিক যে আপনি বলেছেন যে আসলে ইতিহাস দেখলে ছাত্রলীগের যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, আবার মুক্তিযুদ্ধের পর থেকেই তাদের কলঙ্কিত অধ্যায় শুরু হয়েছে যে সেই 73-এর ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথেও এখন ইতিহাস জড়িত হয়ে গেছে। এবং আমরা এটা স্পষ্ট নূর ভাই, সামগ্রিকভাবে নূর ভাই আমার একটা প্রশ্ন আছে। মানে আমি, আপনি যদি অনুমতি দেন, আমি এই বিষয়টা নিয়ে, মানে দর্শকেরও অনেকের চাহিদা আছে, আমার যেসব ইতিহাস নিয়ে যেসব অনুষ্ঠানগুলো করি সেখানে অনেক প্রশ্ন আসে। মানে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদানটা কি একটু আপনার কাছে আমরা জানতে চাই। না, এখন মুক্তিযুদ্ধের প্রশ্ন ঠিক আছে আপনি বলছেন, সেটা আমি বলি, আমি আমার কথাটা একটু শেষ করি। যেটা আপনি যে প্রসঙ্গটা প্রথমে টাচ দিয়েছিলেন, দ্বিতীয় পর্যায়ে আপনারা এই কথার উত্তর দিব। তো সেই ছাত্রলীগ এখন একটা দুর্বৃত্তদের সংগঠন। কারণ ছাত্রলীগ করে কারা? আমরা দেখি যারা এই ঢাকা শহরে চাঁদাবাজি করে, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ফাও খাওয়ায় এবং আপনার এই টেন্ডারবাজি করে, প্রশ্ন ফাঁস, চাকরির নিয়োগ বাণিজ্য করে, এরা হচ্ছে ছাত্রলীগ করে এখন। এবং বলতে গেলে যে একেবারেই মানে অসুস্থ প্রকৃতির ছাত্ররাই এখন ছাত্রলীগ করে। কোন মেধাবী সুস্থ ধারার ছাত্ররা ছাত্রলীগ করে না।
আমি প্রমাণ দিয়ে দেবো, কাগজে কলমে বিতর্কে বসলে তথ্য প্রমাণ দিয়ে সেগুলো উপস্থাপন করে দেবো। আবরারের মতো ছাত্রকে যারা পিটিয়ে হত্যা করতে পারে দেশের স্বার্থে কথা বলার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্করকে যারা পিটিয়ে মারতে পারে, বিশ্বজিতের মতো নিরীহ একজন পুরান ঢাকার দর্জিকে যারা কুপিয়ে মারতে পারে, নিশ্চয়ই তারা ভালো কোনো মানসিকতার লোক নয়, দুর্বৃত্তদের সংগঠন এই ছাত্রলীগ। এবং সরকার ক্ষমতায় থাকতে ছাত্রলীগকে একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে, যেখানে আপনি যেটা বলেছেন আমরাও জানি, সেই সেঞ্চুরি মানিকদের কথা, টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পয়লা বৈশাখের সময় বস্ত্রহরণের কথা, কিন্তু সেগুলো আমরা শুনেছি। কিন্তু আমি বলেছি যে গত ওই 10 বছরে আর কি এই ধরনের যে একজন নারীকে একা পেয়ে এইভাবে বর্বরতা চালালো, এবং ছাত্র দল বলেন তারাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের উপরে এইভাবে অস্ত্রশস্ত্র প্রকাশ্য দিবালোকে এই যুগে, কারণ এই যুগে তো সেই আগের মতো পাল্টাপাল্টি গোলাগুলি এগুলো নাই, এইরকম অবস্থায় ছাত্রলীগকে দেখলাম, যে কারণে আমি বলেছি যে রিসেন্ট আর কি দেখি নেই। তো সেই জায়গা থেকে ছাত্রলীগের তো আমরা বলেছি যে ছাত্রলীগের একটা অতীত ইতিহাস আছে, কিন্তু বর্তমান সেটা দুর্বৃত্তায়নের ইতিহাসে পরিণত হয়েছে, কলঙ্কের ইতিহাসে পরিণত হয়েছে। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, ঠিক যে মানে সংক্ষেপে বললে যেটা, যে যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিল, যারা মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছে, তারা আসলে আপনার থাকি, এটা ট্রু। যে যেমন আপনি মুক্তিযুদ্ধের সময় আপনার স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল কে? আসম আব্দুর রব, এখন ছাত্রলীগ করেন, ওই আওয়ামী লীগ নাই। স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন কে? শাহজাহান সিরাজ, যে পরবর্তীতে বিএনপি করেছিল। তারপরে এরকম আরো আছে যারা ইতিহাসের জীবন্ত কিংবদন্তি, অনেকেই আসলে আওয়ামী লীগের সাথে পরবর্তীতে থাকতে পারেনি, কিন্তু শুরুর দিকে কিন্তু তারা আওয়ামী মাইন্ডেড বা একসাথে রাজনীতি করত। এই কারণে আর কি ওভারঅল একটা বলা যায় যে ওই সময়ের মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটা ভূমিকা ছিল, যদিও সেই নেতৃবৃন্দের বড় একটা অংশই পরবর্তীতে আওয়ামী লীগ করেন নাই। সেই দিক থেকে বলতে গেলে এখন যদি আপনি হিসাব করেন যে আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মানে হচ্ছে সপক্ষে তাদের না, তারা এখন যদি বিতর্ক হয় সপক্ষ বিপক্ষ, তাহলে আমি বলবো মূল পক্ষ আওয়ামী লীগের সাথে আর কেউ নাই। সেদিক থেকে আওয়ামী লীগের এই দাবি এখন আর প্রাসঙ্গিকতা নাই। না নূর ভাই, ধরুন আমি যদি মুক্তিযুদ্ধের সময়কার কথা বলি, ধরুন শেখ মুজিব হচ্ছে তাদের তখনকার সর্বোচ্চ নেতা। শেখ মুজিবের ব্যাপারে আপনি যদি অন্য মানুষের কথা বাদও দেন, তাজউদ্দিন আহমেদের কথা তো আমরা বিশ্বাস করব। তাজউদ্দিন আহমেদ যেসব কথা বলেছেন, তাজউদ্দিন আহমেদের মেয়ে ছেলেরা যেসব কথাবার্তা বলছে, যে তাকে 25শে মার্চ রাতে তাদের কথা ছিল পুরান ঢাকার একটি বাসাতে গিয়ে তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন। শেখ মুজিব তাদের সাথে সেখানে যান নাই। তারপরে তাকে বলা হয়েছে যে আপনি একটা তাহলে ঘোষণা দেন, আপনি ঘোষণা দিয়ে তারপরে আপনি গ্রেপ্তার হন। তিনি বলেছেন না, আমি ঘোষণা দিতে পারবো না, তাহলে পাকিস্তানিরা আমার বিরুদ্ধে আমাকে ফাঁসি দিয়ে মারবে। এরপরে বললো ওকে ঠিক আছে, আপনি শুধুমাত্র ঘোষণাপত্রে একটা সিগনেচার করেন। সেই সিগনেচারটাও করে নাই। আমি এই তথ্যগুলো একেবারে কোট আনকোট আপনার এই তাজউদ্দিন সাহেবের মেয়ে তাজউদ্দিন নেতা ও পিতা বইয়ের মধ্যে আছে। এখন এটার মানে হচ্ছে যে শেখ মুজিব মুক্তিযুদ্ধের এই যে মুক্তিযুদ্ধ সেটা তিনি চান নাই। 7ই মার্চে যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে তাদের জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়া, এইসব কথাবার্তা। যাই হোক, তারপরে তিনি গেলেন। তিনি যাওয়ার পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতে যাদেরকে বোঝায়, তাজউদ্দিন সহ সৈয়দ নজরুল ইসলাম, তারপরে এরা সবাই মিলে আপনার মুজিবনগর সরকার গঠন করলেন, প্রবাসী সরকার যেটা। সেই প্রবাসী সরকার গঠন করার পরে সেই প্রবাসী সরকার চলে গেলেন, তারা কিন্তু দেশে যুদ্ধ করেন নাই, তারা চলে গেলেন। তাদের কার্যালয় কোথায় ছিল আপনি জানেন? প্রধানমন্ত্রী তখনকার প্রবাসী প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল কলকাতায়। কেন? বাংলাদেশে সবাই যুদ্ধ করছে, আপনি দেশের বাইরে গিয়ে আপনাকে কেন অফিস চালাতে হবে? ঠিক আছে, আপনি চালালেন। সেই সরকারটাকেও কিন্তু এই মুজিব বাহিনী এই তাজউদ্দিন সাহেবকে মারতে গিয়েছে। এই ঘটনাও আপনার এই তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ের বইতে আছে, যে শেখ মনি এবং তোফায়েল তাকে মারতে পাঠিয়েছে। অতএব সেই সরকারের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ বলতে আমি শেখ মুজিবকে তো এখন আওয়ামী লীগের সবকিছু মনে করা হয়, সেটা বললাম। যদি আপনি কয়েকজন নেতার কথা বলেছেন, সেই নেতাদের মধ্যে সিরাজ শিকদারের কথা যদি বলি, সিরাজ শিকদারকে শেখ মুজিব নিজে মারিয়েছেন। অতএব আওয়ামী লীগ তো এই পুরো মুক্তিযুদ্ধের মধ্যে তাদের না আছে একজন শহীদ, না আছে একজন বীরশ্রেষ্ঠ, না আছে একজন বীর উত্তম, কোনো কিছুই নাই। আপনি যদি মানে জামাত ইসলামের মধ্যেও মুক্তিযুদ্ধ আছে, বিএনপির মধ্যে তো বীর উত্তম, বীর বিক্রম এইসবের অভাব নাই। এখন সেই হিসাব যদি করা হয়, আমরা সব সময় শুনে আসি যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এই বিষয়গুলো
মানে আমাদের মুখ থেকে না, আমরা ধরেন এখন যদি নাকি অনেক কিছু আছে আমরা বলে যে আমরা সেই বয়স হয়নি, কিন্তু আমরা তো বই থেকে কথা বলছি, পৃষ্ঠা ধরে কথা বলছি। সেজন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম। যাক, আমাদের দর্শকের অনেক প্রশ্ন। আহ নূর ভাই, আমাদের দর্শকের মধ্যে সবচাইতে বেশি যে কথাটা বলছেন, আহ যে সরকারের এই যে বর্তমান যে স্বৈরাচারী আচরণ, এই আচরণের বিরুদ্ধে আপনারা এরই মধ্যে একটি জোট গঠন হয়েছে, এবং আপনার সাথে আমার এই প্রোগ্রামের আগেও একটি বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আসম আব্দুর রব, তারপরে মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাদের মধ্যে বেশ কিছু তৎপরতা আমরা দেখছি। এগুলো ব্যাপারে আমাদের জনগণের প্রশ্ন আছে, একটু আপনি জানাবেন। আমাদের যে বিষয়টা একটু আলোচনা উঠিয়েছেন যে মুক্তিযুদ্ধের বিষয়টা, আসলে বাস্তব কথা কি যে ধরেন এখন আওয়ামী লীগের রাজনীতি করার ইস্যু নাই, যে কারণে তারা ইস্যু বানায় এবং মাঠ গরম করার জন্য ইস্যু খোঁজে। তো সেই ক্ষেত্রে আমি এখন কিছু বিতর্কে অংশ নিয়ে তাদেরকে ইস্যু তুলে দিতে চাই না, তাদেরকে অপরাজনীতি নূর ভাই সরি, আমি ইম্পর্টেন্ট একটা কথা বলি না। আপনি দেখেন 15ই আগস্টে যাদেরকে বলা হয় যে 15ই আগস্টে হচ্ছে গিয়ে যারা যারা খুনের সাথে জড়িত ছিল, হ্যাঁ তারা খুন করেছে, কিন্তু প্রতিটা মানুষ খুব রিনাউন্ড মুক্তিযোদ্ধা, প্রতিজন মানুষ। এখন যদি ওনারা বলেন যে, আমি বিভিন্ন জায়গায় আমি ফেসবুকে টেসবুকে কমেন্ট টমেন্ট করলে আমি লিখি যে আমার প্রোগ্রামে আমি বলি বীর মুক্তিযোদ্ধা মুস্তাক, বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। আমি তো মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, আমি তো নিজেকে মুক্তিযুদ্ধের বিরাট সপক্ষের শক্তি মনে করি, কারণ আমি মুক্তিযোদ্ধাদেরকে ভ্যালু দিচ্ছি। সে কি করেছে পরে সেটা পরের ব্যাপার, কিন্তু তারা প্রতিটা মানুষই মুক্তিযোদ্ধা ছিল। অতএব জাসদের প্রতিটা মানুষ মুক্তিযোদ্ধা ছিল, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে কাজ করেছে। সেই কারণে যে আপনি এবার আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি যেটা বলছিলাম আর কি, যে বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিবেশ এবং প্রেক্ষাপটে আপনি যেমন অনেক রেফারেন্স দিয়েছেন, আমি এর চেয়ে অনেক তিক্ত কথা বলতে পারি। জানি ইতিহাস, কারণ এখনো রব ভাই বেঁচে আছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী এখনো বেঁচে আছেন। কিছু কথা তো মানে জানি, কথাগুলো এখন বলবো না, সময় হলে সবাই জানবে। ইতিহাস আপনি যেটা বলছেন এরকম সবাই মোটামুটি জানে, কিন্তু আমি যেটা বলেছি যে এখন আমি বললে তাদেরকে একটা অপরাজনীতির সুযোগ, যে তারা তখন ওই ধরেন কি এখন কিছুদিন আগে আমরা দেখলাম, সমগ্র বিশ্ববাসী দেখলো যে প্রধানমন্ত্রী পদ্মা সেতু থেকে ইউনূস সাহেবকে, খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। সেটা বিএনপি বলেছে যে তাদের নেত্রীকে এক প্রকার হত্যার হুমকি, সে ফেলে দেওয়ার হুমকি, তারা সেটা নিয়ে প্রতিবাদ করছে। তো এখন আওয়ামী লীগ ইস্যু বানাইছে কি শেখ হাসিনাকে নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগ মাঠ গরম করতে এখন নামতেছে যে শেখ হাসিনাকে হুমকি দেওয়া হচ্ছে, এই সেই। আরে ভাই, আপনি রাজনীতি করলে রাজনীতিবিদদের মানুষ সমালোচনা তো করবেই, কথাবার্তা তো বলবেই। তো এখন আপনি আর রাজনীতির ইস্যু পান না যে আপনি কে হুমকি দিয়েছে, কে গালি দিয়েছে, কে কটূক্তি করেছে, কে মানহানি করেছে, এইগুলো নিয়ে আপনার প্রতিবাদ করা লাগবে, মামলা করা লাগবে। মানে তাদের এতটা রাজনীতির ইস্যুর অভাব পড়েছে এবং এতটা অজ্ঞ মূর্খদের দখলে আমাদের দেশের রাজনীতি। তো সেই ক্ষেত্রে এখন আমি বলেছি ওই ইতিহাসের সত্য বলতে গেলে কিছু বিতর্ক হবে। যেমন তাজউদ্দিন আহমেদের মেয়ের কথা বললেন, নেতা ও পিতা, আমার এই এই বুক সেলফে আছে বইটি, যে সেই বইয়ের লেখকের কথা আমি জানি। এই বইয়ের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হবে, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ খবর কি জানে নাকি সাধারণ মানুষ? জানে না তো। কারা বন্ধ করেছে, কেন বন্ধ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সাধারণত বিদ্যুৎ যায় না, 24 ঘন্টায় বলতে গেলে বিদ্যুৎ যায় না, সেখানে সেদিন বিদ্যুতের লাইন বন্ধ করেছিল। এই বই বাজারে আপনার বিক্রির জন্য অ্যাভেলেবেল নাই কেন? এই বইয়ের উপরে আলোচনা নাই কেন? সোহেল নূর দাস ভাই, কেন দর্শকদের আপনার স্বার্থে একটু জানাতে চাই, এটার পিডিএফ ফাইল আছে। নেতা ও তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, এই বইটার নাম, পিডিএফ থেকে খুঁজে নিতে পারবেন আপনারা। পিডিএফ এবং বাজারে খুঁজলে একটু পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমি যেটা বলছিলাম, তাজউদ্দিন আহমেদের ছেলে এই প্রবাসের উন্নত জীবন ত্যাগ করে এই দেশে এসেছিল বাবার আদর্শের প্রকৃত রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য। বঙ্গবন্ধু হত্যার পরে তার মা রাস্তায় রাস্তায় গ্রামগঞ্জে ঘুরে যে আওয়ামী লীগকে সংগঠিত আগলে রেখেছিল, সেই আওয়ামী লীগের বাস্তবিকতা ওই যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগে প্রেস ক্লাব একটি বক্তব্য বলছিলেন যে এই আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাকালীন নেতা
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সম্মেলন থেকে মারধর করে বের করে দিয়েছে, যেখানে ভাসানী তখন সেখান থেকে বের হয়ে এসে ন্যাব ভাসানী গঠন করেছিলেন। তো আওয়ামী লীগের ইতিহাস তো এই মানে হচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রম এবং নেতৃত্ব ছিনতাই, কৃতিত্ব ছিনতাই করার ইতিহাস, যে কারণে এই সোহেল তাজের মতো মানুষকে, শেখ সেলিমের মতো মানুষ যেটা আপনার আপনার চর দিতে যায়, সোহেল তাজকে আপনার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, যেখানে তো সোহেল তাজ এই রাজনীতি করে নেই, রাজনীতি থেকে সরে গেছে। এগুলো মানুষ মুখে মুখে তো জানে এই ইতিহাসগুলো। তো বলছি এরকম অনেক ইতিহাস আছে, কারা স্বাধীনতা চেয়েছিল, কারা চায়নি, কাদেরকে স্বাধীনতার পীর বানানো হচ্ছে, কাদেরকে ভিলেন বানানো হচ্ছে। যেই মানুষটি মুক্তিযুদ্ধের সময় সামরিক আদালতে তার বিচার হলে যদি স্বাধীন না হতো, তার মৃত্যুদণ্ড হতো, সেই জিয়াকে বলা হচ্ছে পাকিস্তানের চর। যেই জিয়া চট্টগ্রাম সেই আপনার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছে। তারপরে আপনার মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীন বাংলাদেশে, যেটা আপনি বলেছেন, সিরাজ শিকদারকে হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য ঘটনা আছে। এখন এই বিতর্কে গেলে এগুলো অনেক লং আলোচনা, এবং যেটা বলেছি ওই যে এই দুর্বৃত্তদেরকে, এই মাফিয়াদেরকে অপরাজনীতির সুযোগ দিতে চাই না, রাজপথ গরম করতে দিতে চাই না। রাজপথ গরম করবে জনগণ, কারণ জনগণের রক্ত এই রাজপথে অনেক ঝরেছে, জনগণের ঘাম এই রাজপথে অনেক ঝরেছে, জনগণের কাপড় চোপড় অনেক এই রাজপথে চিরেছে। কাজে এখন এই জনগণ রাজপথ দখল করে এই মাফিয়াদের পতন ঘটাবে এবং মাফিয়াদের কাপড় ছিঁড়বে, মাফিয়াদের রক্ত জড়াবে। সেখানে আমি বলছি আমি আর নতুন ইস্যু দিতে চাই না। তো আপনি সেকেন্ড একটা অপশন করেছিলেন, যে সেকেন্ড কোশ্চেনটা করেছিলেন যে কেন আজকে বিএনপি অন্যান্য দলগুলোর মধ্যে আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে দেখেন, মুক্তিযুদ্ধের যে সাধারণ যে আপনার ইশতেহার ছিল, যে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৎকালীন ডাকসুর বিপি আসম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। সেদিনই তো বাংলাদেশের বলতে গেলে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, যে যেদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে একটা দেশের মধ্যে, তখন আমরা পাকিস্তানের অংশ, সেই সময় পতাকা উত্তোলন করেছে। এটা কি ফাজলামি? সেই সময় সামরিক রক্তকে উপেক্ষা করে সামরিক শাসনের পতাকা উত্তোলন করেছিল। 3রা মার্চ পল্টন ময়দানে জাকসুর নেতৃবৃন্দ সহ সেই সময়ের ছাত্রলীগ নেতা, পরবর্তীতে ছাত্রলীগ করেন নাই, শাহজাহান সিরাজ সহ, তারা স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। যে ইশতেহারে স্পষ্ট বলা ছিল যে বাক ব্যক্তি, গণমাধ্যমের স্বাধীনতা সহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে, কৃষক শ্রমিকের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তারপরে কি ঘোষণা মানে মানুষকে আশা দেখানো বাকি দিল। তারপরে যাই হোক, এখন এই 2রা মার্চ 3রা মার্চ এগুলো আলোচনায় নাই। নূর ভাই, আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আমার কথা শেষ করি, নাহলে আর কি ভুলে যাব। যে এখন ইতিহাস একটাই, বঙ্গবন্ধু কবে কি বলছে, বঙ্গবন্ধু কবে কি করছে, বাংলা নূর ভাই সম্ভবত আমার মনে হয় যে ওনার ফোনে কোনো কল আসছে বারবার, বা কোনো একটা সমস্যার কারণে আমরা কথা শুনছি না। নূর ভাই, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনি একটু ডিভাইসটা ঠিক করার চেষ্টা করবেন। আমি এর মাঝে দর্শকদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ, ধরুন এখানে অনেক আলোচনা হচ্ছে ইতিহাস নিয়ে, হয়তো আপনাদের মনে হতে পারে যে নূর ভাই আপনি আসুন, আপনি আবার ঢুকুন, আমি ইয়ে করছি, আপনাকে অ্যাড করছি। আপনার মনে হতে পারে যে আমরা হয়তো বিষোদ্গার করছি বা না জেনে কথা বলছি। আমি ধরেন শেখ মুজিব তো একটা স্পর্শকাতর বিষয় বাংলাদেশের, অবশ্যই তাকে নিয়ে কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি যান, আপনারা সেখানে দেখবেন যে আমি যতগুলো অনুষ্ঠান করেছি, প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আমি যখন যে তথ্যটা বলছি, সেই তথ্যটা আমি একটা বইয়ের উদ্ধৃতি দিয়ে কথা বলছি। এখন ধরুন যে বইগুলো আমি করছি সেটা কিন্তু আবার এই বিএনপি জামাতের লোকজনের লেখাও না। শেখ মুজিবের সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে, শেখ মুজিবের সাথে তাদের লেখা বক্তব্য। আপনারা বই পড়বেন, আমার এটা আপনাদের কাছে প্রত্যাশা। নূর ভাই, আমার মনে হয় আমরা পেয়েছি আপনাকে, আপনি শুরু করতে পারেন। জি হ্যাঁ ভাই, যেটা আমি বলছিলাম যে এখন আওয়ামী লীগ আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধে, যেটাকে গণযুদ্ধ বলা হয়, দেশের কৃষক শ্রমিক আপামর জনগণ যুদ্ধ করেছিল,
সবকিছুকে অস্বীকার করে শুধুমাত্র এক বঙ্গবন্ধুকেই তারা মানে মুক্তিযুদ্ধের সবকিছু বানাতে চায়, যেটা দ্বারাই মানুষ স্পষ্ট মানে বুঝে যে আসলে তাহলে আওয়ামী লীগ কেন এই অতি বাড়াবাড়ি করছে। কেন আজকে আপনার যেখানে বাংলাদেশের মতো দেশে প্রায় এখন 5.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করতেছে, সেখানে মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য শত শত কোটি টাকা রাষ্ট্রের খরচ করা হয়, কেন আজকে প্রত্যেক উপজেলায় ইউনিয়ন বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরাল স্থাপন করা হয়? কারণ কাউকে যদি মানুষ ভালোবাসে, কেউ যদি কারো ভালোবাসার পাত্র হয়, সে তো মন থেকে ভালোবাসা আসবে। আপনার প্রতি আমার একটা ভালোবাসা, একটা সহমর্মিতা আছে বিধায় আপনি যখন আমাকে বলেছেন আপনার প্রোগ্রামে আমি রাজি হই। আপনি তো টাকা পয়সা দেন নাই, আমার রাজনীতিও করেন না, কারণ আমি মনে করি আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশের জনগণের পক্ষে যে কথা বলছেন এবং অনেক কিছু উন্মোচন করছেন, এই সরকারের অপকর্ম, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের অপকর্ম, সেটি আপনিও আমার মতো এই রকমের অনলাইনে একজন যোদ্ধা, আপনি আপনার যে কারণে কিন্তু আমার কাছে মনে আছে আপনার ডাকে আমার সাড়া দেওয়া উচিত। তবে একই সাথে আমি একটা কথা বলে, ইলিয়াস ভাই, মধ্যে আমি বিশেষ করে আপনারা যারা এই বর্তমান জালিম সরকারের অপকর্ম জুলুমের বিরুদ্ধে সোচ্চার করে যাচ্ছে, আপনি কিংবা কানাডার নাগরিক, আপনার আমার সাউন্ডটা আবারও সমস্যা হচ্ছে শুনতে। চিটু ভাই, আপনার সাউন্ডটা আবারও শুনতে সমস্যা হচ্ছে। যাই হোক দর্শক, আমি আসলে ওই বিষয়টা নিয়ে তুলতেই চাই না আজকে, কারণ নূর ভাই কালকেও আমাকে নূর ভাই আপনি আবারও করুন, আমি অ্যাড করছি আপনাকে। নূর ভাই কালকেও আমাকে ফোন করে একই সেম কথাটাই বলেছিলেন যে ভাই আপনারা যারা যারা বাইরে বসে আমাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন, এই জালিম সরকারের বিরুদ্ধে কথা বলছেন, আপনাদের সবার মধ্যে একটা ইউনিটি থাকা উচিত। আমিও ঠিক ওইটাই চাই। তবে আহ, বিষয়টা হচ্ছে আপনারা যেটা দেখেছেন আমি সেটা অলরেডি আমার ইউটিউবে জানিয়েছি। সেটা নিয়ে এখন আর নতুন করে গতকালকে বেশ কিছু সিনিয়র মানুষজনের মধ্যস্থতায় কথাবার্তা হয়েছে, যে কারণে আর ওইটা নিয়ে আমরা আপাতত আর কোনো কিছু করতে চাই না। এখন নাগরিক টিভির যে চাঁদাবাজির বিষয়, সেটা তো আমি ক্ষমা করতে পারি না। আমি যদি মনে করি আমি একজন মানে সত্যবাদী, আমি মানে মিথ্যার বিরুদ্ধে কাজ করি, সেক্ষেত্রে সেটা তো আমার কিছু করার নেই। এরপরে তাদের পক্ষ হয়ে যদি কেউ আবার যুদ্ধ করতে ঘোষণা দেয়, তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম, বাট সেটা নিয়ে আপাতত বন্ধ। নূর ভাই, আমরা আপনাকে বোধহয় পেয়েছি আবার। জি আচ্ছা, আমার আসলে এটা বলছি, এটা ভাই যে এদের শয়তানি কিনা, কারণ আমার বাসায় যে টকশোতে যুক্ত হতে পারে না এখন। তো এই যে আপনার ডিভাইস এবং নেটওয়ার্ক, আপনার বিশেষ করে আহ, ইয়ে আপনার ডিভাইস এবং নেটওয়ার্ক ডাউন করার নানা ধরনের প্রযুক্তি আমি শুনেছি। কিছু আল জাজিরা তো বের হয়ে আসলো যে ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছে। আবার একটা তথ্য পেলাম, ইসরায়েলের স্পাইওয়্যার আপনার রোমানিয়াকে ব্যবহার করে কিনেছে। তো এই যে কথাবার্তা বলার মাঝে নেটওয়ার্ক, ডাটা, ওয়াইফাই সব ডাউন হয়ে যায় মাঝে মাঝে। তো এগুলা এদের বদমাইশি কিনা যায় না। তো যেটা বলতেছিলাম, যে আমি যেটা বলেছি যে আপনাদের এই সংগ্রামের কারণে আপনাদের প্রতি একটা রেসপেক্ট এবং ভালোবাসা আমার মতো অসংখ্য মানুষের আছে। একই সাথে বর্তমানে যেটা আমি বলছি যে আপনারা যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভয়েস, তারা একে অপরের বিরুদ্ধে কোনো ইস্যুকে কেন্দ্র করে লেগে যাচ্ছেন, একে অন্যের সমালোচনা করছেন, যে কারণে আমরা খুব মানে উদ্বিগ্ন যে আসলে তাহলে তো এই সরকার যেগুলো আপনাদের পেছনে টাকা পয়সা খরচ করে, এজেন্সি দিয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে আপনাদের সম্মানহানি করার চেষ্টা করছে, আপনাদের ক্রেডিবিলিটি নষ্ট করার চেষ্টা করছে, সেটি তো আপনারা নিজেরা নিজেরা যদি করে থাকেন সেটা খুব দুঃখজনক। তো যাই হোক, এটা আমার পার্সোনাল অবজারভেশন, আমি কারো দোষ দিচ্ছি না ভাই। আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে আপনার মনে আছে যে আপনাকে নিয়ে একটি ফোন রেকর্ড বের হয়েছিল, সেই আপনার খালা বা কেউ একজন, আপনি বলেছিলেন আপনার খুব পছন্দের একজন শিক্ষক, তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে বা কিছু একটা।
তো আপনি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে সেখানে আপনি কোনো ভাগও চান নাই, সেখানে চাঁদার কথাও বলেন নাই, আপনি একজনকে আপনার পরিচিত একজন মানুষের কাছে একজনের ব্যাপারে একটি রিকোয়েস্ট করতেই পারেন, সেটা অনৈতিক কোনো বিষয় ছিল না। তারপরে কিন্তু তারা সেটা প্রকাশ করেছে। এখন আমাদের পেছনে যে শত্রুগুলো আছে সেটা তো আমরা জানি। আমরা যখন কিনা একজনের কাছে গিয়ে চাঁদাবাজি করব, আমার সাথে এই যে এই ঘটনা নিয়ে কি আমার সাথে বসুন্ধরার কোনো কথাবার্তা হয় নাই? আমি কি জানি না তারা আমার কথা রেকর্ড করতে পারে? তারা হয়তো ছাড়তে পারে, কি ছাড়বে তারা আমার ব্যাপারে? আমি তো চাঁদা না, চাইনি। ইলিয়াস ভাই, আমি আমি আপনাদের ফ্যাক্টস ফাইন্ডিং এ আমার আমার একটা অবজারভেশন হচ্ছে, আজকে আপনার আলোচনায় আমি গেস্ট ছিলাম, আমি আপনাদের অত ডিটেইল সবকিছুতে আমি দিতে না, আমি জাস্ট আমার নিজের একটা কনসার্নের আপনি জায়গা থেকে আপনি বললাম। এই কথা আমাকে কালকেই বলেছেন, আমি আপনার প্রতি হ্যাঁ, সম্মান জানিয়েছি এবং আমি বলেছি হ্যাঁ। এই বিষয়ে আমি কিন্তু এই না, বিষয়ে আমি আপনাকে আমি আক্রমণ জাস্ট করলে একটা আমি কোনো কথা আমি প্রশ্নই জাস্ট করতাম একটা না। কথা বলবো, আমি আপনাকে এবং যেটা আমরা বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকেও বলি, দেখেন, সমস্ত বিভেদ ভুলে ন্যূনতম ইস্যুতে যেন আমরা দেশ এবং জনগণের প্রয়োজনে একটা জায়গা আসতে পারি, এসে একটা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। তো সেই রকম একটা উপলব্ধির জায়গা থেকে আমার কাছে মনে হয় আপনারা যারা বাংলাদেশে এখন জানেন সমস্ত মিডিয়াগুলো আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, এমনকি আপনি দেখেন ডাকসুর বিপি হওয়ার পরে সমস্ত গণমাধ্যমে, টক শো, টেলিভিশনে আমার যে একটা সরব উপস্থিতি ছিল। এখন খুব জোরালো কথা বলি, কাউকে তোয়াক্কা করি না, যে কারণে আমাদের যেন টক শো টেলিভিশনে কম দেখায়, সমস্ত টেলিভিশন চিঠি পাঠিয়ে দেওয়া গোয়েন্দা সংস্থা থেকে আসিফ নজরুলের ব্যক্তিকে যেন টক শোতে না ডাকে, চিঠি পাঠায়। তো এইরকম একটা বাস্তবতায় আজকে যদিও মূলধারার মিডিয়ার বিকল্প হিসেবে এই যে এখন সোশ্যাল মিডিয়া জায়গা করে নিচ্ছে, আপনারা আমরা লাইভ করলে, প্রোগ্রাম করলে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ মানুষ দেখে। তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্সমেন্ট যে সোশ্যাল মিডিয়ার ফলে আমরা মানুষের কাছে কতগুলো পৌঁছে দিতে পারতেছি। তো যাই হোক, আমার যেটা কথা হচ্ছিল যে গণমাধ্যম যেখানে আজকে একটা চাপের মুখে কাজ করতে ওইভাবে পারতেছে না, সত্য বলতে পারতেছে না, লিখতে বলতে পারতেছে না, বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে, রিপোর্ট করতে গেলে কর্মক্ষেত্রে হেনস্থা করতেছে। তো সেই বাস্তবতায় আপনারা যারা দেশের বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন, প্রতিবাদ করেন, আমি চাচ্ছিলাম যে আপনাদের ফোকাসটা ওই বৃহত্তর জাতির ইন্টারেস্টের জায়গায় থাকুক, ক্ষুদ্র স্বার্থের কারণে যেন সেটা বিঘ্নিত না হয়, যে কারণে আমার এই কনসার্নটা আমি ব্যক্ত করেছি আর কি। তো আপনার পরের কোশ্চেনে আমি যদি থাকে সেখানে চলে যেতে চাই। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, আমি ওই মুক্তিযুদ্ধে যে কথাটা বলছিলেন এখানে একটি বিষয় আপনি আপনার জানা আছে কিনা জানি না। মুজাহিদুল ইসলাম সেলিমের একটি ইউটিউবে এই সংক্রান্ত বক্তব্য আছে। আমরা যারা আজকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলি, শেখ মুজিবের কিন্তু মুক্তিযুদ্ধের আগের তার যে ভূমিকা এবং পরের ভূমিকা সরাসরি বিপরীতমুখী। সে কারণে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব ৭২ থেকে ৭৫ যে সময়টাতে তিনি দেশ চালিয়েছেন, ওই সময়ের মধ্যে আমার ঠিক সময়টা জানা নাই, তবে মুজাহিদুল ইসলাম সেলিম সহ এই আসমা আব্দুর রব সহ অনেকেই তারা বঙ্গবন্ধু উপাধিটা কিন্তু তারা বাতিল করেছেন। এই বিষয়ে আপনি জানেন কিনা? বঙ্গবন্ধু উপাধি বাতিল করেছে কিনা এইটা আমার জানা নাই, তবে আমি একটা জানি যে আপনার ওই ডাকসুতে ৭৩-এর সেই ভোট ডাকাতির ব্যালট বাক্স ছিনতাইয়ের ডাকসুতে আপনার বঙ্গবন্ধুকে আজীবন সদস্য করা হয়েছিল। তো ভিয়েতনাম যুদ্ধের যখন আপনার আমেরিকা, যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিয়েতনামে আক্রমণ চালালো, সেটার প্রতিবাদে বাংলাদেশের সেই সময়ের এই ছাত্ররা আপনার তখন এই যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও একটা কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচিতে বোধহয় আপনার তখন পুলিশ হচ্ছে ছাত্রদের উপরে গুলি চালায় এবং সেখানে মারা গিয়েছিল কিনা, সম্ভবত মারাই গিয়েছিল। এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে তারা সেই ডাকসুর আজীবন সদস্য পদ সেটি ছিঁড়ে ফেলে, যে যে জাতির পিতা হয়ে তিনি তার সন্তানের বুকে গুলি চালাতে পারেন না, এইরকম একটা বক্তব্য বোধহয় তখন সেই সময়ের ছাত্র নেতৃবৃন্দ মুজাহিদুল ইসলাম সেলিম ভাই সহ কয়েকজনে দিয়েছিল বলে আমি জানতে পেরেছি। কিন্তু এটার কতটুকু সত্যতা বা কতটুকু মানে কি বলেছিল সেটার এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, যে কারণে আমি খুব কনফিডেন্টলি আমি দায় নিচ্ছি না। তবে এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে সেই আজীবন সদস্য পদে সেটি তারা ছিঁড়ে ফিরেছিল, সদস্য পদের ইয়েটা, যেটা আমিও এইবার 2019 সালে ডাকসুর বিপি হওয়ার পরে যখন আপনার ছাত্রলীগ কর্তৃক আমাদের প্রথম এক্সিকিউটিভ মিটিং এ বর্তমান প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন ডাকসুর আজীবন সদস্য পদ দিতে চেয়েছিল, আমিও বিরোধিতা করেছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয়, তিনি জনগণের বুকে গুলি চালিয়ে, অসংখ্য মায়ের বুক খালি করে, রাজপথ রক্তাক্ত করে তিনি জোর জবরদস্তি করে তিনি ক্ষমতায় আছেন। সেই রকমের একজন প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো
দুঃখিত প্রিয় দর্শক, আমরা লাইভের একেবারে শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ আর দুইটা প্রশ্ন ওনাকে করব, সেই প্রশ্নটা করার পরে আমরা শেষ করব আমরা। হ্যাঁ, শিব ভাই এত যেটা বলছি নেটওয়ার্ক এই যে এরা এত এই ইয়া করে যে একটু ভালোভাবে কথা বলতে পারছি না। তো সেইখানে প্রধানমন্ত্রীর এই বিশেষ করে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে, জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় থাকার কারণে, তখন আমি সেটার আজীবন সদস্য পদের বিরোধিতা করেছি। তখন আমি এই নজিরটাই স্থাপন করেছিলাম যে সে সময় বঙ্গবন্ধুকে দিয়েও কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম ভাইরা ছিঁড়ে ফেলেছিল। তো যাই হোক, তারপর মুজাহিদুল ইসলাম সেলিম ভাই এখনো জীবিত আছেন। এই ঘটনা যদি মিথ্যা হয় তাহলে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে, এবং মুজাহিদুল ইসলাম সেলিম ভাইরা এখনো আছেন। তাছাড়া আপনি যেটা একটা কথা বলেছেন বঙ্গবন্ধুর আগে পরের বিভিন্ন ভূমিকা নিয়ে, আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যে দেখেন, আপনার প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ মিলিয়ে মানুষ। আমার সমস্ত কাজ আপনার পছন্দ হবে না। দেখেন, এই রকমের এই জালিম সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেও কিছু মানুষ বিরোধী মতের জায়গা থেকেই কেউ কেউ আবার ট্যাগ দেওয়ার চেষ্টা করেন যে আমরা নাকি সরকারের সাথে সমঝোতা করে রাজনীতি করি। যেখানে এই যে আমার এই আঙ্গুলটা এখনো বাঁকা এই ছাত্রলীগের অত্যাচারে, এটা তো ইতিহাস সাক্ষী দেবে এই জালিমের জুলুম। তো এইরকম অত্যাচার নির্যাতন শিকার হয়েও বারবার আমরা সরকারের সাথে নাকি সমঝোতা করে রাজনীতি করি। তো এই ধরনের নানান কথাবার্তা মানুষ বলে, তো এগুলোকে আমি কেয়ার করি না। এখন আমি যেটা বলছি যে তারপরেও আপনার সবকিছু সবার পছন্দ হবে না। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার ইতিহাসে তার বেশ কিছু অবদান আছে, এটা আমি অস্বীকার করি না। তবে বিশেষ করে দেশ স্বাধীনের পরে শাসক হিসেবে তার ভূমিকা কিছু কিছু নূর ভাই, আপনি আপনি আবারও একবার আসবেন, নতুন করে আসবেন, কেটে দিয়ে আপনি আবার আসেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি এর মধ্যে একটা কথা বলতে চাই যে শেখ মুজিবের অবদান আছে, জি আছে। ধরুন, বিরোধী দলে থাকাকালীন অনেক চোর আছে না, ধরেন অনেক চোর আছে, অনেক নীতি কথা শোনায়, যখন কিনা আপনার 6 লাখ টাকার অফার আর $6 লাখ অফার আর সহ্য করতে পারে না। তো যার হাতে সুযোগ না থাকে সে অনেক বড় বড় কথা বলে। শেখ মুজিবুর রহমানের 1949 সালে শেখ মুজিবের এই আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন দিনের তাদের যে এই মানে ম্যানিফেস্টো ছিল, সেখানে তাদের বলা ছিল বাংলাদেশ হবে রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট। তারা সেটাকে তিনি, নূর ভাই আপনি একটু আবার আসবেন, আমি দর্শকদের সাথে আমার আলোচনা করছি, আপনি আসলে আমি আপনাকে আবার অ্যাড করব, আপনার কথা আমরা শুনছি না। 1949 সালে সেটাতে তিনি 71 যুদ্ধের 11 তারিখে, 10 তারিখে তিনি দেশে আসলেন, 11 তারিখে তিনি রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরে ডেমোক্রেটিক এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ঢুকলেন। এরপরে 11 তারিখে এসেই তিনি 12 তারিখে সরাই দিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী থেকে। তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। রাষ্ট্রপতি ছিলেন, তাকেও সরাই দিলেন, সরাই দিয়ে তারপরে উনি ওনার পছন্দের এক বিচারপতিকে এনে বসাইলেন। তো এগুলো তো আসলে শেখ মুজিবের ওই বিরোধী দলে থাকাকালীন বড় বড় কথাবার্তা যা যা বলছে, সারা জীবন গণতন্ত্রের জন্য আইয়ুব খানের বিরুদ্ধে উনি যুদ্ধ করে আসছেন, উনি এসে বাকশাল তৈরি করছেন। শেখ মুজিবের একটা কথাও, তিনি যেগুলো নিয়ে আন্দোলন করেছেন সেগুলোর একটাও তিনি রাখেন নাই। তো আমি তো ভাই, ধরেন এটা নিয়ে কারোর সাথে তর্ক করতে চাই না। আমার কাছে সাথে যদি কেউ তর্ক করতে চান, আমার এখানে শেখ মুজিবের কয়েকটা প্রোগ্রাম আছে, সেগুলো দেখেন, ইতিহাস পড়েন, আপনাদের লোকজনের ইতিহাসই পড়েন। আপনি তাজউদ্দিনের বাসায় গিয়ে একটু দেখা করে আসেন। আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, আমার কোনো সমস্যা নেই। শেখ মুজিবকে শ্রদ্ধা করেন, মারা গেছেন উনি, আল্লাহ মাফ করুক, কিন্তু লোকটা বদমাইশ ছিল, এটা সত্য কথা। এই লোকটার ব্যাপারে আপনি যখন কোনো কথাবার্তা বলতে যাবেন, আপনাকে জেনে তো বলতে হবে। আপনি ভালো বলেন, খারাপ বলেন, আমি যেটা পেয়েছি, তিনি একজন স্বৈরাচার ছিলেন, একটা ভোট চোর ছিলেন। ভোট চোরের নমুনা আপনাদেরকে আমি একটু পরে, আমি এগুলো নিয়ে আসলে এই বিভিন্ন সময় কাজ টাজ করি, তো আমি নূর ভাই সম্ভবত এসছেন, আমি পরে জানাচ্ছি আপনাদেরকে। নূর ভাই, জি আমি ভাই অনেক যুদ্ধ করে বুঝতে যাই পারছি। হোক, সংক্ষেপে একটু শেষ করি। যেটা আছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই এই বঙ্গবন্ধুর যে বাকশাল, যেখানে সংবিধানের মূল নীতি ছিল, 4টা মূল নীতি, গণতন্ত্র 1 নম্বরে, সেই গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করা কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। 4টা পত্রিকা রেখে সমস্ত গণমাধ্যমকে বিলুপ্ত করা, এটা কেউ মেনে নিতে পারে না।
যে এই ধরনের তো কিছু প্রশ্নবিদ্ধ কাজ রয়েছে, সেগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। তো যাই হোক, সেটা আওয়ামী লীগ এখন যেভাবে বলে সেটা তাদের বলা, তারাই বলে, তারাই গে, ওগুলা মানুষ শোনেও না। তো সেই ক্ষেত্রে নূর ভাই, আপনাকে বোধহয় প্রচন্ড রকমের ডিস্টার্ব করা হচ্ছে। আপনি কাইন্ডলি আবারও একবার ইতিহাস আপনাকে মানুষ অনেকাংশে আমি আপনি আবারও একবার ঢুকুন, আমরা শেষ করে দেবো, কারণ আপনাকে এইভাবে রাখা যাচ্ছে না, আপনাকে ওনারা থাকতে দিবেন না আর কি। আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে শেখ মুজিবের, ধরুন আমার কাছে কিছু নোট আছে, ধরেন জাসদের উত্থান পতন বইয়ের 98 পাতায় যদি যান, 73 সালে নির্বাচনের দিন সকালবেলা শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তখনকার সময়ের দৈনিক গণকণ্ঠ পত্রিকাটা খুবই প্রভাবশালী ছিল, সেই গণকণ্ঠ পত্রিকার যে সম্পাদক তিনাকে এই শেখ কামাল ধরে নিয়ে যায় চোখ বেঁধে, রাত 9টার সময় তাকে ছাড়া হয় এই শর্তে যে তাকে এই ঘটনা নিয়ে কোনো করা যাবে না এবং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যাবে না। জি, নূর ভাই, আপনি বলুন। আমি যেটুকু আগের প্রসঙ্গে বলেছি, আমার মনে হয় যে বারবার কেটে যাচ্ছে টকশোতে। আমার মনে হয় আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ওইটা বলে আমরা শুরু করি। আমি এই ইতিহাস নিয়ে আমি সেটাই বলছি যে দর্শকদের আহ্বান এগুলো জানালাম মানুষ যে জানে। আপনারা আমার আমি আরেকটা যেটা প্রোগ্রাম আসছে বলছিলাম যে সেটা আওয়ামী নিয়ে। লীগের ওই ভাঙ্গা ক্যাসেট ওগুলা জি, মানুষ শোনে না। মানুষ জানে ইতিহাসে কে কতটুকু করেছে। কাজেই ই- আমাদের ইনশা- প্রাসঙ্গিক আলোচনা ইনশাল্লাহ আরো যদি কিছু থেকে থাকে সেটা ইনশাল্লাহ সময় সময় যদি আসে, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইতিহাস নিয়ে মানুষকে জানাবো। আজকে পাঠ্যপুস্তকে অবশ্যই। যেভাবে মিথ্যা শেখানো হচ্ছে, এটা করতে দেওয়া যাবে না। নূর ভাই, আপনার নজরে এসেছে কিনা, নরসিংদীতে একটি ঘটনায় একজন নারীকে, এক ভদ্র মহিলাকে গ্রেপ্তার করেছে কালকে র্যাব, এবং র্যাব দেখলাম সেই ঘটনায় ওই নারীকে র্যাবের আপনার মিডিয়া উইং এর যে পরিচালক, তিনি নিজে বক্তব্য দিয়েছেন, মিডিয়াকে ডেকে ডেকে নিয়ে, মনে হলো যেন বিরাট এক সন্ত্রাসীকে তারা ধরেছেন। এর কারণ হচ্ছে ওই স্টেশনে, ধরুন বাংলাদেশের মতো, আমি পর্দার পক্ষে বিপক্ষে কিছু বলছি না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি আপনি চিন্তা করেন, তো বাংলাদেশে তো একজন মেয়ে হাতা কাটা এক মানে স্যান্ডো গেঞ্জি পরে তারপরে যাবে, পাবলিক একটা প্লেসের মধ্যে যে সে নোংরামি করবে, এটা তো সম্ভব না। আইনজীবীর বক্তব্যে যেটা শুনলাম যে ওই মহিলা প্রথমে তাকে বলেন যে ছেলেরা যখন আপনার আশেপাশে ছিল, তো বললো যে দেখেন, আপনি এইভাবে ড্রেস পরে এখানে না থেকে একটু পাশে যান। তারপরে নাকি তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। যাই হোক, এক পর্যায়ে গিয়ে তাদের সাথে হাতাহাতি হয়েছে, অন্য লোকজন এসে যখন তাকে অপমান করতে গিয়েছে, সেই মহিলাও তখন তাকে অপমান করেছে। এই হচ্ছে ঘটনা। এরপরে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমি ধরলাম যে তারা অপরাধ করেছে, ওকে, তাকে অপমান যদি করে থাকে, কিন্তু এটা নিয়ে 3 দিনের রিমান্ড, র্যাবের মিডিয়া উইং এর পরিচালক সহ সংবাদ সম্মেলন করা, সব মিডিয়াতে এত ফলাও করে প্রচার করা, এটা কি আমাদের দেশে মুসলমানদের যে অনুভূতি, সেটাতে আঘাত করার চেষ্টা করা হচ্ছে? ভারতের যে আমাদের বেহায়াপনা, তাদের ভারতের মতো বেহায়াপনা আমাদের দেশে উস্কে দেওয়ার জন্য এইসব কাজগুলো করা হচ্ছে কিনা? প্রথম হচ্ছে যে ইলেশ ভাই, যেটা আমি বলেছিলাম যে এই বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকার জন্য আর্টিফিশিয়াল ভাবে অনেক ইস্যুস তারা তৈরি করে, কখনো জঙ্গিবাদের ইস্যু, কখনো উগ্রবাদের ইস্যু, নানান ধরনের ইস্যু। কিছুদিন আগে যদি আপনি লক্ষ্য করেন যে এরকম কিছু ঘটনা ঘটেছিল, যে আপনার কি ঘটনা, যে আপনার ওই নওগাঁতে যে ওই যে আপনার কি হিন্দু শিক্ষিকা, তিনি নাকি হিজাব পড়তে বাধা দিয়েছেন। আবার মুন্সিগঞ্জে বিজ্ঞানের এক শিক্ষক, একটা ঘটনা নিয়ে বিতর্ক। তা এই ঘটনাগুলো হচ্ছে আসলে এতদিন সরকার আমেরিকা সব পশ্চিমাদেরকে যেভাবে এই কথিত জঙ্গিবাদ এবং উগ্রবাদের গল্প বলে তাদের একটা সমর্থন নিতে সক্ষম হয়েছিল, এগুলো বলে যে আমরা ক্ষমতায় না থাকলে বিএনপি জামাত উগ্রপন্থীরা ক্ষমতায় আসবে, মোল্লারা দেশ দখল করবে, বাংলাদেশ আফগানিস্তান হবে, আমরা সেকুলার, সুতরাং আমাদেরকে তোমরা আস্থা রাখো। যে কারণে বিভিন্ন ধরনের জঙ্গিবাদের নাটক ফাটক আছে। কারণ আপনি একটা উদাহরণ আপনাকে জাস্ট ছোট করে দিয়ে, যেহেতু সময় নাই, নেটওয়ার্ক ডিস্টার্ব করে বলি, হলি আর্টিজানের ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশে হলি আর্টিজানের ঘটনা ঘটেছে বাংলাদেশের হলি আর্টিজানে। সেইটার জন্য জাকির নায়েককে দোষারোপ করা হলো,
তার বক্তব্য শুনে নাকি কেউ উদ্বুদ্ধ হয়ে সেখানে হামলা করেছে। তো এখন তাহলে সাংবাদিক মানে হচ্ছে কি বলবো, এই যে ছাত্রলীগের নেতাকর্মীরা এই যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করছে, এই যে শেখ হাসিনা বলছে যে ছাত্রলীগের হাতে তারা কলম তুলে দিয়েছেন, খালেদা জিয়া অস্ত্র তুলে দিয়েছেন। তো আমরা তো দেখলাম সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা অস্ত্র উঁচিয়ে গুলি করেছে, রামদা হকি স্টিক নিয়ে দৌড়াচ্ছে। তাহলে শেখ হাসিনাকে তাহলে এই জন্য আসামি করা উচিত না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে শেখ হাসিনা এই অস্ত্র তুলে দিয়েছে ছাত্রলীগের হাতে? ধর্ষণের হুমকিদাতা হিসেবে প্রধানমন্ত্রীকে আসামি করা উচিত না? বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কারণে প্রধানমন্ত্রীকে আসামি করা উচিত না? তো এই যে যেটা বলছি, যেটা এই ঘটনাগুলো, যেটা সেই হোলি আর্টিজানের ঘটনায় জাকির নায়েককে দায়ী করা হলো, তার পিস টিভি ভারত থেকে বন্ধ করা হলো, বাংলাদেশ থেকেও বন্ধ করা হলো। কারণ পিস টিভিতে তিনি যে ধরনের আধুনিক ডিসকাশন, যৌক্তিক আলোচনাগুলো তিনি করতেন বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগুরুদেরকে নিয়ে, সেখানে অনেকেই তার ডিবেটে হেরে যেতেন এবং ইসলাম ধর্ম অনেকে স্বেচ্ছায় গ্রহণ করতেন আলাপ আলোচনা শুনে। তো ভারত যেহেতু একটা উগ্র হিন্দুত্ববাদী সবচেয়ে ক্ষতি হচ্ছিল হিন্দুদের, হিন্দুদেরই ক্ষতি হচ্ছিল। আর 5 বছর জাকির নায়েক যদি ভারতে থাকতেন, ভারতের যে বর্তমান যে যারা ক্ষমতায় আছে, মোদিরা, এই যে বিজেপি এবং তাদের যে আরএসএস উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, তারা তো ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। তো যখন দেখছে অনেকে মুসলমান হয়ে যাচ্ছে, তখন কিভাবে এই পিস টিভি বন্ধ করা যায়, এই আলোচনাগুলো বন্ধ করা যায়, জাকির নায়েককে ঠেকানো যায়, তখন তারা নানা ধরনের ফন্দি ফিকির করলো। তো আমরা ধারণা করতেই পারি যে এই তথাকথিত হোলি আর্টিজানের ঘটনা বা জঙ্গিবাদের ঘটনার সাথেও অনেক ধরনের কানেকশন থাকতে পারে। যেমনি ভাবে আজকে প্রমাণিত হয়েছে না, বুশ ইরাককে আক্রমণ করেছিল মিথ্যা অভিযোগে, ঠুনকো অভিযোগে, ঠিক একইভাবে একদিন প্রমাণিত হবে যে এই যে তথাকথিত জঙ্গিবাদের গল্প, এগুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য নানান ভাবে এগুলো বানিয়েছে। যাই হোক, সেগুলো আমি ওই ব্যাখ্যা যাচ্ছে না, কিন্তু আমি জাস্ট এটুকু আপনাকে ধরিয়ে দিলাম যে পিস টিভি বন্ধ হয়ে গেছিল ভারতের, জাকির নায়েক দেশ ছেড়েছে। তো শেখ হাসিনার বর্তমানে এই সরকারও এই ধরনের নানান ইস্যু তৈরি করে বিদেশিদেরকে ভুলভাল বুঝিয়ে আপনার এই তথাকথিত সেকুলারের তকমা নিয়ে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, যে কারণে তারা ওই বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি নরসিংদীর ঘটনাটা, এটিও এই ফাঁসিবাদের একটা ঘটনার অংশ, যে কারণে তারা জানে যে এদেশের 90% মানুষ ইসলামী সেন্টিমেন্টের কাজে এই ধরনের ঢাকা শহরে ধরেন গুলশান কিংবা বনানী বা ঢাকা শহরে কেউ যদি আমি মনে করি যে কেউ একেবারে খোলামেলা শর্টস পরে চলাফেরা করে, কেউ ডেকেও জেগাবে না, কারণ ঢাকা শহরের কালচার সংস্কৃতি অনেকটা সে ধরনের হয়ে গেছে। বাট গ্রামের মধ্যে এই ধরনের একটা খোলামেলা যদি কেউ চলাফেরা করে, কেউ হয়তো সেটা নিয়ে কাউকে একটা উপদেশ দিতে পারে যে বাবা এইভাবে এই পরিবেশে চইল না, এটা তো গ্রামের পরিবেশ না। বিশেষ করে আমরা গ্রামে মুরব্বীদের, আমরা যখন গ্রামে যাই তখন দেখি মুরব্বীরা স্বাভাবিকভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। তো ওই নারীরও যেটা আমি কথা শুনেছিলাম, ওই নারী জাস্ট তাকে বলেছিলেন যে মা তুমি এই শরীরের এই অংশটা একটু ঢাকো, এইভাবে চলাফেরা ঠিক না। এখন মুরব্বী হিসেবে বাংলাদেশের কালচারে অ্যাডভাইস করতে পারে, কিন্তু সেখানে আবার সেই নারীকে নানাভাবে হেনস্থা করা এবং সেটাকে বিভিন্নভাবে মিডিয়ায় আনা টানা রং চং মাখিয়ে, তো এই বিষয়গুলোতে আমার মনে হচ্ছে যে এর পেছনে একটা পরিকল্পিত ঘটনা কাজ করতে পারে। এবং আপনি যেটা বলেছেন, র্যাবের মতো একটা এলিট ফোর্সকে একজন নারীকে ধরে আনতে পাঠানো হলো এবং সেটা নিয়ে সংবাদ সম্মেলন করে একেবারে হই হুল্লোড়, যেটা আপনি বলছেন বিশাল কোনো সন্ত্রাসীকে ধরেছে, বিশাল কোনো কর্মযোগ্য সফল করেছে। এইটা হচ্ছে এই নাটকগুলো আপনি দেখবেন যে নিষেধাজ্ঞা খাওয়ার পরে র্যাবের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সরকার র্যাবকে দিয়ে নানা ধরনের কিছু কাজ করিয়ে মানে নিউজে আনার জন্য একটু চেষ্টা করতেছে, যে বিদেশিদেরকে বোঝানোর জন্য দেখেন ভাই র্যাব না থাকলে দেশ অচল হয়ে যাবে, র্যাবই হচ্ছে এই সমস্ত ভালো কাজের মাস্টারমাইন্ড। জি, ভাড়াটিয়া হিসেবে কাজ করছেন। জি, ভাড়াটিয়া হিসেবে কাজ করছেন নূর ভাই। আমরা একেবারে শেষের দিকে আমি একটু শেষ করি, আপনারা এই ক্ষেত্রে সাথে একটা কমেন্ট যুক্ত করে আমি দেখেন। আপনার কারণেই তাড়াতাড়ি করছি, আপনার নেটওয়ার্কের কারণেই তাড়াতাড়ি করছি। নেটওয়ার্কে আমি সেটা, এখন র্যাবের বিরুদ্ধে তো আমার কোনো বিদ্বেষ নেই, র্যাবের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কারণ র্যাব কার টাকায় চলে? আপনার আমার টাকা। আপনি ইলিয়াস হোসেন দাসে কাউকে টাকা পাঠালে সেই টাকা থেকে সরকার ভ্যাট ট্যাক্স পায়, আমি জনগণ, আমি প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিই, সেই টাকায় র্যাব চলে, সেই টাকায় পুলিশ চলে। র্যাব পুলিশ এদেশের জনগণের বাহিনী। তো সেই ক্ষেত্রে আমাদের বাহিনীগুলো সরকার তার অপকর্মে ব্যবহার করার ফলে আজকে নিষেধাজ্ঞার আপনার মধ্যে পড়েছে এই বাহিনীগুলো। তো আমি যেটা বলছি যে আপনারা
যদি কোনো সঠিক আইনি আদেশ পালন করে কিন্তু এই নিষেধাজ্ঞার সম্মুখীন হন নাই, বেআইনি আদেশ পালন করে এই সরকারের ক্ষমতা থাকার পথকে মসৃণ করার জন্য আপনারা বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, যে কারণে আপনারা আজকে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন, যে কারণে আমাদেরকে আজকে র্যাবের এই অপকর্মের বিরুদ্ধে বলতে হচ্ছে, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, অপকর্মের বিরুদ্ধে। এই অপকর্ম কে করেছে? সরকার করিয়েছে। তো যাই হোক, যে জিনিসটা আমি আর কি আপনার এই প্রসঙ্গে আমি এইটুকুই বলতে চাই যে র্যাব বলেন, পুলিশ বলেন, কারোর প্রতি কিন্তু আমাদের বিদ্বেষ নেই, আমাদের অভিযোগ নেই। আমরা চাই যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের জন্য, দেশের জন্য কাজ করবে। কোনো বিনা ভোটের মাফিয়া সরকার, কোনো ফ্যাসিবাদী সরকার, আরেকটা দেশের গোলামি করা সরকারের নয়, যারা বাংলাদেশকে একটা অস্তিত্ব সংকটের মুখে ফেলাতে চায়। কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বলেছে আপনারা শুনেছেন? যে ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে করুক, অলরেডি ট্রানজিট তো দিয়েই দিয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতীয় ট্রাকে অস্ত্র যাবে না, গোলা বারুদ যাবে না, আপনার মুড়ি যাবে না, বালু যাবে, এগুলো আমরা চেক করতে পারবো না। কিভাবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এই ট্রানজিট দিয়ে এই সরকার ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকার জন্য এই ধরনের দেশ বিরোধী কাজ করে। আবার কিছুদিন আগে প্রধানমন্ত্রী যেটা বলেছে, কেন? কারণ এখন অনেকে লেখালেখি করছে, অনেকে বলছে সরকার বেশি চীন ঘেঁষা হয়ে যাচ্ছে, তো সেটা ভারত ভালোভাবে নিচ্ছে না। তাহলে ভারতকে খুশি করার জন্য এখন বলছে যে ভাই তোমরা বন্দর নিয়ে যাও প্রয়োজনে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। চিন্তা করেন কতটুকু মানে দেশের স্বার্থ বিরোধী হলে এরা এই ধরনের কথা বলতে পারে। এবং আমি খুব অবাক হচ্ছি, খুব কষ্ট লাগছে যে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কি চায় যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হবে, তাদের একটা পুতুল রাষ্ট্র হবে, সিকিমের মতো একটা রাষ্ট্র হবে? সেই কি লেন্দুব দর্জির ভূমিকায় আজকে সরকারি দল অবতীর্ণ হয়েছে, অথচ আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতেছে না, এগুলো নিয়ে কথা বলতেছে না। এখানে আমার একটা আফসোস, আর কি বলবো। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি সামনে যে রাজনৈতিক একটি আন্দোলনের দিকে যাচ্ছে বিভিন্ন দলগুলো, অনেকগুলো দলের মধ্যে এরই মধ্যে 7 দল গঠন হয়েছে, তারপরে বিএনপির একটি জোট আছে। আমার এখানে অসংখ্য, আমার মনে হচ্ছে যে শিবিরের অনেক লোকজন আছে, আমাকে বারবার শিবির নিয়ে নানান প্রশ্ন করছে, শিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছে না, শিবিরের সাথে জামাতের সাথে যদি নাকি কোনো ধরনের, যেমন আমরা আগের যে ইয়েটা দেখেছিলাম 18 সালে, যে জামাতের সাথে যদি নাকি অনেক দল শর্ত দিয়েছে, জামাত থাকলে আমরা থাকবো না। নূর ভাইয়ের সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা জামাতের ব্যাপারে, বা সামনে নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের অ্যালায়েন্স তৈরি করার কোনো ব্যাপার আছে কিনা, বিএনপি থেকে সে ধরনের প্রস্তাব আপনার কাছে আছে কিনা? এখানে ভাই আমি যে বিষয়টা মিডিয়াতেও বারবার ব্যক্ত করেছি, এবং এখনো যে জিনিসটা আপনার মাধ্যমেও সকলকে জানিয়ে দিতে চাই, যেটা যে বিষয়টা হচ্ছে যে আসলে হ্যাঁ, যে বিশেষ করে আজকে বাংলাদেশ যে সংকটে আছে, কি সংকটটা দেখেন। পুলিশের মতো প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করেছে, শেখ হাসিনা সরকার ধ্বংস করেছে, নৈতিকতা ধ্বংস করেছে, তাদেরকে আজকে একটা দলীয় সন্ত্রাসীদের মতো ব্যবহার করছে। সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে, যেটা আমি শুরুতেই বলেছি, 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্যে দিয়ে তাদের সেনাবাহিনীকে পঙ্গু করার মিশন শুরু হয়েছে। বিচার বিভাগ, আপনার সাবেক একজন প্রধান বিচারপতিকে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে লাথি মেরে দেশ থেকে ভাগিয়ে দেয়। তারপরে অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো সকলের কাছে দৃশ্যমান। তো এইরকম একটা পরিস্থিতিতে আজকে সমস্ত জায়গা, পাবলিক টয়লেট থেকে শুরু করে সচিবালয়, সমস্ত জায়গায় আজকে লীগ আর লীগ, লীগের গোলামি এবং দালালি ছাড়া কেউ কোথাও ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না, মানে টিকেও থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। তো এইরকম একটা অবস্থা এই সরকার করেছে, এবং অঘোষিতভাবে এই সরকার কিন্তু বাকশাল কায়েম করেছে দেশে। বঙ্গবন্ধু তো ঘোষণা দিয়ে কায়েম করেছিল, তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী অঘোষিতভাবে দেশে বাকশাল কায়েম করেছেন। এই 13 বছরে 3000-এর অধিক মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে খুন করেছেন। অসংখ্য বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষকে, লাখ লাখ মানুষকে মামলা দিয়েছেন। ইসলামী, যেখানে ইসলামিক স্কলার যারা সমাজের মানুষকে দিনের পথে আনেন, সমাজ পরিবর্তনে যারা ভূমিকা রাখেন, সেই সমস্ত আলেম ওলামাদেরকে মিথ্যা কালিমা লেপন করে, তাদের চরিত্রে কালিমা লেপন করে, তাদেরকে হেয় করে, ইসলাম ধর্মকে বিতর্কিত করে আলেম ওলামাদেরকে মোদী বিরোধী আন্দোলনে যে ঢুকিয়েছে, এখনো তাদেরকে জামিন দিচ্ছে না, তাদেরকে সমঝোতা করার জন্য অফার দিচ্ছে যে তোমরা বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছু বলবা না, সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবা না, তাহলে তোমাদের মুক্তি দেব আমরা।
তো যেটা বলতেছিলাম, এইভাবে সমস্ত মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, সবাই ভুক্তভোগী। তো তাহলে এই সকলের যদি ঐক্য একটা তৈরি না হয়, সকলের যদি যুগপৎ কর্মসূচি, আন্দোলন সংগ্রাম রাস্তায় গড়ে না উঠে, তাহলে এই দৈত্য দানবকে আমরা হটাতে পারবো না। আমি বলছি, যেমন আমি যেটা আপনাদের শুরু থেকে যেমন বলেছি যে প্রশাসনের মধ্যে অনেক দেশপ্রেমিক মানুষ, তারা দেশের পক্ষে কাজ করতে চায়, কিন্তু তার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সেজন্য দরকার সমস্ত ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক দলের একটা ঐক্য। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন জামাতের বিষয়টি নিয়ে, জামাত শিবিরের বিষয়টি নিয়ে, যে বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবিরকে সবসময় একটা ট্রাম্প কার্ড হিসেবে মানে হচ্ছে তুলে ধরা হয়, বা ট্রাম্প কার্ড হিসেবে অনেকে ব্যবহার করে। যেমন 90-এ কিন্তু এই আওয়ামী লীগে কিন্তু জামাতকে আপনার নিয়ে আন্দোলন করেছে, 96 আন্দোলন করেছে জামাতকে সাথে নিয়ে। সেই সময় জামাত যুদ্ধাপরাধী ছিল না, এখন বলছে জামাতের কথা, জামাত যুদ্ধাপরাধী এই সেই। তো তারপরে আমি যেটা মনে করি যে জামাতের অবশ্যই 71-এর যে ভূমিকাটা ছিল সেটি একটি নিন্দনীয় ভূমিকা ছিল, সেটার জন্য তাদের নেতাদের ফাঁসি হয়েছে, সিনিয়র নেতাদের। এখন যারা আছে তারা তো আর কেউ যুদ্ধাপরাধী না। আর 71-এ যার জন্ম, তার আজকে বয়স, বাংলাদেশের বয়স এখন 52, আপনার 51 বছর। তো 71-এর যে জন্ম নিয়েছে তার বয়সও তো আজকে 52 বছর। কিংবা 71-এ যেই শিশুর বয়স ছিল 5 বছর 6 বছর, সে তো আর মুক্তিযুদ্ধে যেতে পারেনি, তার বয়স আজকে প্রায় 60 বছর। তো 60 বছরে কেউ কি যুদ্ধাপরাধী আছে? তো এটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিশেষ করে আওয়ামী লীগের দোসররা এই মুক্তিযুদ্ধের চেতনার ধোয়া তুলে এই সমাজকে, এই রাষ্ট্রকে বিভক্ত করে রাখতে চায়, সমাজে বিভাজন তৈরি করতে চায়। এখন নানান বাস্তবতায় সেটা একটা প্রকট আকার ধারণ করেছে। আমি আমার ব্যক্তিগত অক্ষমতার কথা আমি প্রকাশ করেছি যে জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে আন্দোলন সংগ্রাম করা সম্ভব না। তো আমার কথা হচ্ছে যে ভাই, জামাত শিবির তো এই সরকার অত্যাচারিত, নিষ্পেষিত। তো তুমি ভাই, তুমিও চাও শেখ হাসিনার পতন, তুমিও চাও একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো আমি আমার জায়গা থেকে আন্দোলন শুরু করে দিছি, তুমি তোমার জায়গা থেকে শুরু করে দাও। সিপিবি, ধরেন সিপিবি কে নানান ভাবে, যেটা কমিউনিস্ট পার্টি, অনেকে নানান ভাবে বলে থাকে, তো সরকারের বি টিম চিন নানান ভাবে নানান কথা বলে থাকে। এখন আমার কথা হচ্ছে যে আমি সেই ক্ষেত্রে সবাইকে বলছি যে যারা বলছেন যে সবাই তো গালি, বিশেষ করে আওয়ামী লীগ এবং তার দোসর ব্যতীত সবাই বলছে যে এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে, ফাঁসিবাদ কায়েম করেছে, এবং এই সরকার প্রমাণ করেছে 18 এবং 14 সালে, বিশেষ করে 18 সালে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং আমরা শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন চাই না, আমরা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। তো আমার কথা হচ্ছে যে ভাই, চরমোনাই বা ইসলামী আন্দোলন তারাও এই দাবিতে একমত, সিপিবিও একমত, জামাত শিবিরও একমত, বিএনপিও একমত, ভিপিনুরও একমত। তো ঠিক আছে, কোন কারণে এক ব্যানারে এসে এক জায়গায় এসে আন্দোলন করা হচ্ছে না, তোমরা যার যার জায়গা থেকে আন্দোলন শুরু করে দাও। চতুর্মুখী আন্দোলনে তো এমনিতেই এরা আপনার কাবু হয়ে যাবে, সবাইকে এক জায়গায় এসে আন্দোলন করার তো দরকার নাই। আমার এই ব্যাখ্যাটা এরকম। সেক্ষেত্রে আপনার বিএনপি জোটে যাওয়ার কি কোনো প্রস্তাব, বা আপনার নিজের কোনো এরকম প্রস্তাব যদি আসে বা এসেছে কিনা, এই বিষয়টা একটু বলুন। এখানে একটা কথা আমি আপনাকে স্পষ্ট করি, যেটা হচ্ছে যে আমরা মনে করি যে বর্তমানে এই মানে বিনা ভোটের জালিম সরকারকে হঠাতে, এই জুলুম থেকে, অত্যাচার নির্যাতন থেকে এই জাতিকে মুক্ত করার জন্য যে আমাদের যে শক্তি দরকার, সেই শক্তি কোনো একক রাজনৈতিক দলের নেই। সেক্ষেত্রে বিএনপি সেখানে একটা বড় শক্তি, সংগঠিত শক্তি, যাদের তৃণমূল পর্যন্ত ডেডিকেটেড নেতা কর্মী আছে, যারা এই 10 বছর অত্যাচারিত নির্যাতিত হয়ে একটা ডেডিকেশনের জায়গায় পৌঁছেছে। কারণ তারা মানুষকে মুক্ত করতে চায়, নিজেরাও মুক্ত হতে চায়। কারণ তাদের বিরুদ্ধে কিন্তু লাখ লাখ মামলা রয়েছে, একজন নেতাকর্মীর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। কাজে আগামীতে যদি সরকার পরিবর্তন না হয়, বিএনপির কিন্তু অনেক নেতার বিরুদ্ধে কিন্তু সাজা হয়ে যাবে, তখন কিন্তু রাজনীতি না, তাদের টিকে থাকায় মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের একটা অস্তিত্বের প্রশ্ন যে আগামীতে কিভাবে আন্দোলন সংগ্রাম করবে, সেখানে এই জালিম সরকারকে, বিনা ভোটের ফ্যাসিবাদী সরকারকে হটাবে। সেক্ষেত্রে আমাদেরও বিএনপির প্রতি সেই সহানুভূতি বা সিম্পাথিটা আছে। কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট, যে এই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পতনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি সেই ডাকসু সহ সর্বদলীয় ছাত্র ঐক্য, 90 বিএনপি ক্ষমতা এসে কিন্তু বিএনপি ডাকসু দেয় নাই, আওয়ামী লীগ এসে আর দেয় নাই। যেই 90-এর 3 জোটের রূপরেখা ছিল বাংলাদেশের গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপদান করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, সেখানে বিএনপিও হাত দিয়েছে, আওয়ামী লীগও হাত দিয়েছে।
সেই দিক থেকে দেখা যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে কাছাকাছি। তবে আওয়ামী লীগ যেভাবে গত 13 বছরে একটানা ক্ষমতা করে, আওয়ামী লীগ যেভাবে গত 13 বছরের ক্ষমতায় থাকে বাংলাদেশের স্বার্থকে বিদেশ প্রিয় দর্শক, আমার মনে হয় ওনার কোনো একটা কারণে কেটে গিয়েছেন। যাই হোক, যেটা বলছিলেন যে আপনারা এখানে এখনো এই মুহূর্তে আমার এখানে অনেক জামাত শিবিরের ভাইদেরকে দেখছি, আমাকেও প্রশ্ন করছেন যে আমার অবস্থান। আমি ভাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে ভালোবাসি, জামাত শিবিরকে তো অবশ্যই ভালোবাসি তাদের ভারত বিরোধিতার কারণে। জি নূর ভাই বলেন। ভাই বারবার দুইটা মোবাইল চেঞ্জ করতেছি, যেখানে বুঝতেছেন যে ওই ফুটেজ কিন্তু আমরা পাচ্ছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সেই দিক থেকে আওয়ামী লীগ থেকে বিএনপির এই পার্থক্যটা আছে যে বিএনপি এইভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে বিদেশিদের সাথে চুক্তি করে ক্ষমতায় থাকতে চায়নি। তাহলে তারা ওই 2006 সালেও ক্ষমতায় থাকতে পারতো বিদেশিদের অফারে রাজি হলে। হ্যাঁ, বিভিন্ন দেশ অফার দিয়েছিল, তোমরা এইটা করো, আমাদেরকে এইটা দিবা, তাহলে তোমাদেরকে আমরা ক্ষমতায় রাখবো। বিএনপি সেটা রাজি হয়নি। তো যাই হোক, এই দিক থেকে আমরা মনে করি যে বিএনপির চরিত্র আওয়ামী লীগের চরিত্রের চেয়ে একটু ভালো আছে কিছু ক্ষেত্রে। তবে ক্ষমতায় গিয়ে যদি আবার বিএনপি ও আওয়ামী লীগের মতোই আপনার একই কার্যক্রম আবার বিচার বিভাগ, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে দেশের কিন্তু সংকট থেকে উত্তরণ হবে না। সেই ক্ষেত্রে আমরা বলছি যে আপনি জানেন যে আমরা 7টি ছোট দল, সমন্বয় দল মিলে একটা মঞ্চ গঠন করেছি, যে গণতন্ত্র মঞ্চ। যেই মঞ্চের আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বলছি যে শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন, যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। একই সাথে এখন থেকেই আমরা রাষ্ট্রীয় কিছু সংস্কারের দাবি দেওয়া তুলে জনগণকে সেই দাবির পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই, সারা দেশে জনমত গড়ে তুলে গণ আন্দোলন গড়ে তুলতে চাই। যেটার মধ্যে যেমন ধরেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির একটা ক্ষমতার ভারসাম্য, সংসদের 70 নম্বর অনুচ্ছেদের সংশোধন, আদালতের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এইভাবে কিছু বিষয় রয়েছে। বিশেষ করে নেক্সটের সরকার যেন সমস্ত রাজবন্দী আলেম ওলামাদের মুক্তি দেয়, এরকম বেশ কিছু জনসম্পৃক্ত, জনকল্যাণকর দাবি দেওয়া আমাদের থাকবে। এই সমস্ত বিষয়ের সাথে যদি বিএনপি একমত পোষণ করে, তবে বিএনপির সাথে একটা যুগপৎ আন্দোলন সংগ্রাম কিংবা একটা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির বড় দলের অহমিকা ভুলে তাদেরকে জনগণের কাতারে দাঁড়াতে হবে, ভিন্ন মতকে ছোট দল হলেও তাদেরকে রেসপেক্ট করতে শিখতে হবে। যেটা আমি আমার ওই দিনকার প্রোগ্রামে বলেছিলাম, যে ছাত্রদলের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ হয়েছে, আমাদের নেতাকর্মী আজকেও শিক্ষামন্ত্রী নওফেলের গুন্ডা বাহিনীরা চট্টগ্রাম আমাদের ছাত্র অধিকার পরিষদে আবু রায়হান নামে এক কর্মীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে। তো আমাদের নেতাকর্মীরাও প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হচ্ছে। আমরাও সারা দেশে এই গুম খুন, নির্যাতন, নিপীড়ন এবং গুম হওয়া নাগরিকদের সন্ধানের দাবিতে একটা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ এবং মৌন মিছিল করেছিলাম গত 28 তারিখ। প্রেস ক্লাবে বিএনপির একটা সমাবেশ চলছিল, সেখানে আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, ভাই আমাদের মিছিলটা এখান থেকে একটু যেতে দেন, আমরা শাহবাগের দিকে যাব। একজন নেতা কর্মী সরে দাঁড়ায়নি। তো বিরোধী দলের থেকে যদি তাদের এই জন্য অসহিষ্ণুতা থাকে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কতটুকু পরিবর্তন হবে সেটা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন থাকে। কাজী আমি বিএনপি নেতাকর্মী থেকে হাত করার জন্য না, আমি বাস্তবতা উপলব্ধি করার জন্য বলছি। 13 বছর অত্যাচার নির্যাতিত হয়েও যদি আপনাদের অপরাপর মজলুমের প্রতি যদি সহানুভূতি, সহনশীলতা না থাকে, তাহলে আপনারা কিভাবে দেশ চালাবেন, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন? তো আপনাদের মধ্যে এই বোধোদয়গুলো হতে হবে। বিএনপির একেবারে সিনিয়র নেতৃবৃন্দকেও আমি এটা বলবো, এটা আমার কনসার্ন। আপনার মাইক মিউট করা ভাই, আপনার মিউট করা। আপনাদের দেশের বাইরে যেভাবে আপনারা আমাদেরকে যেভাবে চান আমাদের মধ্যে একটা একতা থাকুক, আমরাও চাই আপনারা যেহেতু মাঠে কাজ করছেন আপনাদের মধ্যে সেই একতাটা থাকুক। এবং সত্য কথা যেটা, আমি এই ছাত্র দলের যে নারীর কথা আপনি বললেন এবং ছাত্র দলের অন্য যারা বিভিন্ন সময় মার খেয়েছে, আপনাকে যারা আহত করেছে, এই জিনিসগুলো আমাদের প্রবাসে যারা আছে তাদের মধ্যে চরমভাবে আমাদেরকে কষ্ট দেয়। আমরা চাই না আপনারা আর এভাবে মার খান। সেটা শিবির হোক, বিএনপি হোক, ছাত্রদল হোক, আর ভিপি নুরের দল হোক, যেই দলই হোক, সবগুলো দল যেন এক হয়ে আপনারা যেখানেই যান সেখানে যেন আর মার খেতে না হয়। এবার প্রতিশোধ নেওয়ার পালা, আমি সেটাই বিশ্বাস করতে চাই এবং সেটাই হবে বলে মনে করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি একটা কথা বলে শেষ করবো, যেটা আপনি কি বলেছেন যে
আমি প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। আমি ক্ষমা করে ভালোবাসা দিয়ে আমি মানুষকে জয় করতে চাই, মানুষের মধ্যে পরিবর্তন আনতে চাই। তবে আমি দাঁড়াই থাকবো, আমি প্রোগ্রাম করব, সেখানে আরেকজন আমার উপরে হামলা করতে আসবে, আমি তো বসে থাকবো না। সেই ক্ষেত্রে অবশ্যই যদি কারো শান্তিপূর্ণ মিছিল মিটিং সমাবেশে কেউ যদি হামলা করতে আসে, তাহলে পাল্টা প্রতিরোধ করা তার নৈতিক দায়িত্ব। সেই ক্ষেত্রে আমি বলবো আত্মরক্ষার্থে যার যা করার তাই করার চেষ্টা করতে হবে। কারণ অনেক ছাড় দিয়েছি, অনেক মার খেয়েছি, আর সারা জীবন আমরা মার খাবো এটা হয় না। ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে না দাঁড়ালে পরিবর্তন আসবে না। এইটুকু বলে আমি শেষ করছি। নানুর ভাই, আমিও সেটাই বলছি যে আপনারা তো সেখানে মারামারি করতে যাচ্ছেন, আপনারা একটা মিছিল নিয়ে গেলেও তারা হামলা করছে। যেহেতু তারা হামলা করছে, তাহলে আপনাদের সেই প্রস্তুতি নিয়েই যেতে হবে, আমাদের উপরে হামলা হবে, পাল্টা যা করা সেটাও আপনাদেরকে করতে হবে। সেটাই আমাদের কাছে যে জিনিসটা কষ্ট লাগে, আমরা সেটা আপনাদেরকে জানালাম। আমরা দেখতে চাই না ছাত্রদল, ছাত্র শিবির কিংবা ভিপি নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।